হলো সেই ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কিভাবে আমরা এক্সপ্লেন করব সেটাই আজকে আমরা করব। যে কোনো একটা রিয়াকশানে যদি বাইরে থেকে যদি তুমি কিছু চেঞ্জ করো, রিয়াকশানের কন্ডিশন চেঞ্জ করো, তাহলে রিয়াকশানটা কি করবে না করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার জন্য একটা প্রিন্সিপাল আছে, খুব ইম্পর্টেন্ট প্রিন্সিপাল, সেটা আমি ডিটেলে তোকে বোঝাবো, টোটাল ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। এর থেকে অবশ্যই কোশ্চেন আসবে, এরকম হতেই পারে না যে এর থেকে কোশ্চেন আসবে না। ইকুইলিব্রিয়াম এর এই পোর্শনটা যেটা, এখান থেকে অবশ্যই কোশ্চেন আসে। তো চল আমরা সেই পোর্শনটা নিয়ে ডিসকাস করি। সেখানে আছে সেটা হচ্ছে কি না, লি শাটেলিয়ার্স প্রিন্সিপাল। লি শাটেলিয়ার্স প্রিন্সিপাল বলে একটা প্রিন্সিপাল আছে, যে ভদ্রলোকের প্রিন্সিপাল, তার নাম অনুযায়ী ওনাকে আমি দেখাচ্ছি যে কোন ভদ্রলোক এই কাজটা করেছিলেন। এই যে ভদ্রলোক লি শাটেলিয়ার, সেটা দেখ। এখানে আমরা কি বলছি না, এখানে আমরা এই কথাই বলছি যে when a stress is applied, এই কথাটাই গুরুত্বপূর্ণ। স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে যে রিয়াকশন এর কিছু কিছু কন্ডিশন চেঞ্জ করলে, অ্যাপ্লাইড অন এ সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম, একটা রিয়াকশন ইকুইলিব্রিয়ামে আছে, সেই অবস্থায় যদি কোনো স্ট্রেস অ্যাপ্লাই করো, সিস্টেম টেন্ডস টু অ্যাডজাস্ট ইটসেলফ সো অ্যাজ টু রিডিউস দ্য স্ট্রেস। মানে কি না, রিয়াকশনটা বা সিস্টেমটা তুমি যদি কিছু পরিবর্তন করো, তাহলে সিস্টেম মানে রিয়াকশন, সিস্টেম কথাটার মানে হচ্ছে রিয়াকশন, যেখানে রিয়াকশন হচ্ছে, রিয়াকশনটা কি করবে না, সে নিজেকে কিছু চেঞ্জ করবে যাতে করে এই স্ট্রেসটাকে রিডিউস করতে পারে। সবসময় তাই হয়। তুই ঘরের মধ্যে রয়েছিস, অনেক প্রচুর মশা ঢুকে গেছে, মশা কুটকুট করে কামড়াচ্ছে তো, তো তুই তখন কি করবি? দরজা জানালা বন্ধ করে দিবি ফার্স্ট অফ অল, বা একটা মশা লিকুইডেটার বা এরকম কিছু একটা জ্বালিয়ে দিবি। সিম্পল ব্যাপার। কেন জ্বালিয়ে দিচ্ছিস, সেগুলো করছিস না, এই যে ইনফ্লুয়েন্স, এই যে মশা ঢুকেছে, সেটাকে তুই স্ট্রেসটাকে অফ করে দিতে চাইছিস, সেই অবস্থাটাকে নালিফাই করতে চাইছিস, আবার পূর্বের অবস্থায় যখন মশা ছিল না সেই অবস্থায় যেতে চাইছিস। সিম্পল ব্যাপার। তো আমরা এখানে এরকম ভাবে সিম্পল ব্যাপার হিসাবেই কনসিডার করব যে রিয়াকশানে যদি তুমি কিছু চেঞ্জ করো, তাহলে রিয়াকশানটাতে কিন্তু এমনভাবে রিয়াকশানটা নিজেকে চেঞ্জ করবে যাতে করে তার এই স্ট্রেসটাকে সে কি করতে পারে, রিডিউস দ্য স্ট্রেসটাকে রিডিউস করতে পারে। এখন কিভাবে সেটা সম্ভব আমি সেটা তোকে বলবো, কিন্তু প্রিন্সিপালের মূল বক্তব্যটা বলছি, স্টেটমেন্টটা পরে বলছি। এখন কি কি স্ট্রেস তুই এটা করতে পারিস, কি কি স্ট্রেসের প্রথম কথা হচ্ছে চেঞ্জিং দ্য কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্ট। তুই রিয়াক্ট্যান্ট এর বাইরে থেকে অ্যাড করতে পারিস বা প্রোডাক্ট সরিয়ে নিতে পারিস, এরকম করতে পারিস। চেঞ্জিং দ্য প্রেশার আর ভলিউম, প্রেশার ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল, প্রেশার চেঞ্জ করা মানে ভলিউম চেঞ্জ হয়ে যাওয়া, বা ভলিউম চেঞ্জ করা মানে প্রেশার চেঞ্জ হয়ে যাওয়া, হোয়াট এভার মেবি। তো চেঞ্জিং দ্য প্রেশার আর ভলিউম অফ দ্য সিস্টেম, সিস্টেমের ভলিউম বা প্রেশার চেঞ্জ করেও তুমি এটা করতে পারো, বা চেঞ্জিং দ্য টেম্পারেচার চেঞ্জ করেও করতে পারো। এছাড়াও আরো একটা দুটো রয়েছে, সেগুলোর কথা আমি নিয়ে পরে বলছি, কিন্তু মেনলি এই তিনটে চেঞ্জ, যে তুমি কনসেন্ট্রেশন চেঞ্জ করতে পারো, অথবা প্রেশার চেঞ্জ করতে পারো, ভলিউম চেঞ্জ করতে পারো, অথবা টেম্পারেচার চেঞ্জ করতে পারো। এই সবগুলোকেই বলা হচ্ছে কি, এই সবগুলোকে বলা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস মানে যার উপরে রিয়াকশনটা ডিপেন্ড করে, এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, দ্যাট ইজ কল্ড স্ট্রেস। যেটাকে পরিবর্তন করলে, যেটাকে চেঞ্জ করলে রিয়াকশনটাও চেঞ্জ হয়ে যাবে। তো লি শাটলিয়ার্স প্রিন্সিপালে প্রথম বক্তব্য হচ্ছে যে তুমি যদি বাইরে থেকে কোনো কিছু পরিবর্তন করো রিয়াকশন কন্ডিশনে, তাহলে রিয়াকশন উড অ্যাডজাস্ট ইটসেলফ, নিজেকে এমনভাবে অ্যাডজাস্ট করবে। প্রচন্ড ঠান্ডা লাগছে, তুই জামা কাপড় একটু বেশি করে গরম জামা কাপড় পরে নিবি, তো তাহলে তুই এই স্ট্রেসটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিস। তুই প্রচন্ড ঠান্ডা লাগছে, তুই তারপরে অল্প জামা কাপড় পরে ঘুরে বেড়াবি? ডেফিনেটলি নট। তো তাহলে সবসময় আমাকে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। রিয়াকশনও ঠিক তাই, এক্স্যাক্টলি সেম, যে রিয়াকশন নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবে। তো এটাই হচ্ছে আজকের পড়াশোনা আমাদের বিষয়বস্তু, এবং সেটা নিয়ে আমরা ডিসকাস করব ডিটেলে। দেখ,
যে আমাদের সাথে ওই ভদ্রলোক যেগুলো যার কথা আমি বলছিলাম, সেখানে সেই ভদ্রলোকের প্রিন্সিপালটা এবারে নিয়ে আমরা আলোচনা করছি, যে প্রিন্সিপালটা উনি কি বলেছেন, এক্স্যাক্টলি কি বলেছেন। কারণ প্রিন্সিপাল লিখতে বললে কিন্তু তোর নিজের বক্তব্য কিছু লিখতে হবে না, ওনার বক্তব্য যেটা সেটাই লিখতে হবে। তো এখানে দেখ যে লি স্যাটলিয়ার্স প্রিন্সিপালে ইফ এ সিস্টেম অ্যাট ইকুইলিব্রিয়াম, মানে কি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, মানে রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে রয়েছে। বারবার একটা কথা বলছি যে রিয়াকশন যেখানে হচ্ছে সেটাকে বলে সিস্টেম। এটা থার্মোডাইনামিক টার্ম, আমরা এরপরে থার্মোডাইনামিক্স পড়াবো, তো সেখানে আমরা ডিটেলে এই সিস্টেম সারাউন্ডিংস নিয়ে আলোচনা করব। তো সিস্টেম মানে হচ্ছে যেখানে রিয়াকশনটা হচ্ছে, যে জায়গায় রিয়াকশনটা অকার হচ্ছে সেটাকে বলে সিস্টেম। সেটা একটা টেস্ট টিউবের মধ্যে হতে পারে, একটা বিকারের মধ্যে হতে পারে, যেখানে খুশি হতে পারে। আর সারাউন্ডিংস মানে হোয়ার ফ্রম উই মেক অবজারভেশন। সারাউন্ডিংস মানে হচ্ছে যেখান থেকে আমি অবজার্ভ করছি, যেখান থেকে আমি দেখছি। তো একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে, একটা সিস্টেম সাবজেক্টেড টু ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে রয়েছে। সিস্টেম অ্যাট ইকুইলিব্রিয়াম, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এখানে থাকতেই হবে, এই লেখার মধ্যে থাকতেই হবে। is subjected to a change in the temperature, pressure or concentration of the reactants and products that govern the equilibrium. Then the equilibrium position shifts in the direction in which this change is reduced or nullified. মানে কি না, আমরা যদি কোনো কিছু চেঞ্জ করি, কোনো রিয়াকশন কন্ডিশন, টেম্পারেচার, প্রেশার, কনসেন্ট্রেশন, এই সমস্তগুলো যদি চেঞ্জ করি, রিয়াকশন তার পজিশন ইকুইলিব্রিয়াম থাকবে না, ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা নষ্ট হয়ে যাবে। ইকুইলিব্রিয়াম কন্ডিশন নষ্ট হয়ে যাওয়ার পরে সে নিজেকে এমনভাবে অ্যাডজাস্ট করবে, আইদার ফরওয়ার্ড বেশি করে হবে অথবা ব্যাকওয়ার্ড বেশি করে হবে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা নষ্ট হয়ে যাবে। কোনটা বেশি করে হবে না হবে সেটা ডিপেন্ড করছে রিয়াকশনের উপরে, অবভিয়াসলি রিয়াকশনের উপরেই ডিপেন্ড করছে। তো মূল কথা যেটা সেটা হচ্ছে যে রিয়াকশনে তুমি যদি কিছু চেঞ্জ করো, রিয়াকশন নিজেকে এমনভাবে অ্যাডজাস্ট করবে যাতে করে সে সেই চেঞ্জটাকে নালিফাই করতে পারে, সেই চেঞ্জটাকে রিডিউস করতে পারে, বন্ধ করতে পারে, বা অ্যাটলিস্ট কমাতে পারে। এটাকেই বলে লি স্যাটলিয়ার্স প্রিন্সিপাল। তো আমরা বিভিন্ন ফ্যাক্টরকে চেঞ্জ করে করে তোকে আমি দেখাবো, যে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টও আমি তোকে দেখাবো যে কিভাবে এই লি স্যাটলিয়ার্স প্রিন্সিপালটা অ্যাপ্লাই করতে পারিস, এবং আমি তোকে দেখাবো যে কিরকম ধরনের কোশ্চেনও আসে এখান থেকে। সে কোশ্চেনও ভীষণ ইন্টারেস্টিং, খুব মজাদার ব্যাপার, তুই সহজেই পারবি এমন ধরনের কোশ্চেন। কিন্তু আগে বিষয়টা ভালো করে বুঝতে হবে, তাহলেই দেখবি একেবারে জিনিসটা ঠিক হয়ে গেছে। তো লি স্যাটলিয়ার্স প্রিন্সিপাল আসবে। তো লি স্যাটলিয়ার্স প্রিন্সিপাল, সেখানে টেম্পারেচার, প্রেশার, কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টস বা প্রোডাক্ট, এগুলো তুমি যদি চেঞ্জ করো তাহলে সেই চেঞ্জ কিন্তু এমনভাবে নিজেকে শিফট করবে যাতে করে এই চেঞ্জটাকে নালিফাই করানো যায়। তো দেখ, আমরা এরপরে চলে আসছি, আমরা কি কি ফ্যাক্টর রয়েছে মোটামুটি ভাবে। কনসেন্ট্রেশন আমরা প্রথমে চেঞ্জ করে দেখাবো। কনসেন্ট্রেশনের পরে আমরা আসবো প্রেশার বা ইভেন অর ভলিউম, ও এটা চেঞ্জ করা যাবে, ভলিউম। আচ্ছা, আর টেম্পারেচার হচ্ছে, টেম্পারেচার বাড়াতে পারি, কমাতে পারি টেম্পারেচার। আর হচ্ছে ক্যাটালিস্ট। এই চারটে ফ্যাক্টর, কনসেন্ট্রেশন, প্রেশার, টেম্পারেচার আর ক্যাটালিস্ট, এই চারটে ফ্যাক্টর যেটা, সেই চারটে ফ্যাক্টর আমরা চেঞ্জ করব। এই চারটে ফ্যাক্টরকে চেঞ্জ করে দেখাবো যে রিয়াকশনটা ফরওয়ার্ড দিকে যাচ্ছে কি ব্যাকওয়ার্ড দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কোনটা বেশি করে হচ্ছে সেটা দেখব। আর আরেকটা ফ্যাক্টর রয়েছে যেটা আমি তোকে বলছি, অ্যাডিশন অফ ইনার্ট গ্যাসেস। ইনার্ট গ্যাস অ্যাড করলে রিয়াকশনটা কিভাবে চেঞ্জ হয়, এটা খুব একটা কঠিন ব্যাপার নয়, এটা সোজা ব্যাপার, প্রেশারের মতোই ব্যাপার, সেই জন্য এটা আলাদা করে হয়তো এখানে পয়েন্ট আউট করে নেই। যাকে মোরাললেস এটা এই কটা ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করব।
তাহলে ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ইকুইলিব্রিয়াম, কোন কোন ফ্যাক্টরগুলো ইকুইলিব্রিয়ামকে ইনফ্লুয়েন্স করে, কোন কোন ফ্যাক্টরগুলোকে ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করে, সেই ফ্যাক্টরগুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেই ফ্যাক্টরগুলো নিয়ে আমরা বলছি। তো দেখ, এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড। সো কনসেন্ট্রেশন প্রেশার, প্রথম যেটা রয়েছে আমাদের কাছে সেটা হচ্ছে কি না, আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। দেখ, প্রথমে আমি একটা এক্সপেরিমেন্ট তোকে দেখাচ্ছি, তুই ভালো করে এক্সপেরিমেন্টটা দেখ, তারপরে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এক্সপেরিমেন্টটা কি না, একটা ফেরিক নাইট্রেট সলিউশন আছে, একদম ডান দিকে তোর স্ক্রিনের ফেরিক নাইট্রেট সলিউশন আছে, আর বাঁ দিকে আছে পটাশিয়াম থায়োসায়ানেট সলিউশন। তো প্রথমে কি করা হচ্ছে, দুটোই পটাশিয়াম থায়োসায়ানেট হচ্ছে কালারলেস, মানে জলের মতো দেখতে পাচ্ছিস, আর এটা হচ্ছে ইয়েলো কালারের, এর মধ্যে অ্যাড করা হচ্ছে। তো অ্যাড করলে কি হবে না, ফেরিক থায়োসায়ানেট বলে একটা কম্পাউন্ড তৈরি হবে, যার কালার কিন্তু রেড, যার কালার রেড। তো ফেরিক নাইট্রেট নেওয়া হয়েছে, তার মধ্যে আমরা অ্যামোনিয়াম থায়োসায়ানেট খানিকটা দিয়েছি, 15 ml এর মতো দিয়েছি। তো এটা 10 ml নিয়ে 15 ml এর মতো দিয়েছি। তো ফেরিক আয়ন যেটা পেল ইয়েলো কালার ছিল, তার সাথে কালারলেস থায়োসায়ানাইট আয়ন রিয়াকশন করে একটা ডিপ রেড, মোটামুটি একটা ডিপ রেড কালার তৈরি হচ্ছে। এটা একটা রিয়াকশন, সিম্পলি একটা রিয়াকশনের কথা আমরা আলোচনা করছি। তো এই রিয়াকশনটাতে কয়েকটা বিষয় তুই ভালো করে খেয়াল করার চেষ্টা কর, যে আমি কি বলতে চাইছি। সেই ব্যাপারটা না ভালো করে বুঝলে কিন্তু রিয়াকশনটা দেখানোর মানেই বোঝা যাবে না, যে কেন আমরা এই রিয়াকশনটা দেখাবো। প্রথম কথা হচ্ছে যে রিয়াকশনের রিয়াক্ট্যান্ট কে না, ফেরিক আয়ন আর থায়োসায়ানেট আয়ন। আর প্রোডাক্ট কে, প্রোডাক্ট হচ্ছে ফেরিক থায়োসায়ানেট আয়ন। তো আমরা যদি এটা ব্যাপারটা বুঝতে চাই, তাহলে আমি তোকে রিয়াকশনটা লিখে দেখাচ্ছি, দেখ ভালো করে বিষয়টা, তুই তাহলে আরো পরিষ্কারভাবে তুই বুঝতে পারবি। দেখ আমি যেটা বলতে চাইছি সেটা কি। তো দেখ, আমি যেটা নিয়েছি তার কালার হচ্ছে ফেরিক আয়ন, এটা হচ্ছে কি ইয়েলো, আর কি থায়োসায়ানাইট আয়ন, এটা কি না কালারলেস। এখান থেকে তৈরি হয়েছে ফেরিক থায়োসায়ানেট, এটা হচ্ছে কি না ডিপ রেড। আচ্ছা, এবারে রিয়াকশনটা যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখন তো ডিপ রেড কালার থাকবে, প্লাস ইয়েলো থাকবে, প্লাস কালারলেস থাকবে, সবগুলোই থাকবে, সবগুলোই থাকবে। এটাও আছে, এটাও আছে, আর এটাও আছে। তাহলে ডিপ রেডটা একটু হালকা হয়ে যাবে, ডিপ রেডটা ইকুইলিব্রিয়ামে একটু লাইট রেড হয়ে যাবে, কারণ সেখানে ইয়েলো কালারও একটু প্রেজেন্ট আছে, প্লাস কালারলেসও আছে, সব মিলিয়ে ডিপ রেডটা একটু হালকার দিকে হয়ে যাবে। যত ব্যাকওয়ার্ড দিকে রিয়াকশনটা আসবে, যত ব্যাকওয়ার্ড দিকে, তত রেড কালারটা তত হালকা হতে থাকবে। যত রিয়াকশনটা ব্যাকওয়ার্ড দিকে যাবে তত রেড কালারটা হালকা হতে থাকবে। কেন না, এখানে ডিপ রেড কালার ছিল, এইগুলো বেশি করে তৈরি হবে, তাহলে ডিপ রেড কালারটা একটু কমে যাবে, এবং ইয়েলো এবং কালারলেস আস্তে আস্তে একটু বাড়তে থাকবে। তাহলে যত রিয়াকশনটা ব্যাকওয়ার্ড দিকে যাবে তত তার যে ডিপ কালার যেটা, সেটা একটু হালকা হয়ে যাবে। কিন্তু যত রিয়াকশনটা ফরওয়ার্ড দিকে যাবে তত রিয়াকশনটা কিন্তু ডিপ
রেড এর দিকে চলে আসবে, রেড কালারের ইন্টেন্সিটিটা বেড়ে যাবে। দেখ এই ব্যাপারটা বুঝেছিস কিনা আমাকে আগে বল, যে রিয়াকশনটা ইয়েলো আর কালারলেস রিয়াকশন করে ডান দিকে প্রোডাক্ট হচ্ছে ডিপ রেড। তো রিয়াকশনটা যখন দুদিকেই সমানভাবে চলছে সেখানে তো সবগুলোই রয়েছে, সেখানে ফেরিক আয়নও রয়েছে, ফেরিক থায়োসায়ানেট রয়েছে, থায়োসায়ানেট রয়েছে, সব রয়েছে। তো কালারটা একটু অতটা ডিপ হবে না, কারণ ডিপ রেডের সাথে ইয়েলো আর কালারলেস মিশলে একটু হালকা হয়ে যাবে। যত ব্যাকওয়ার্ড হবে পিছনের দিকে রিয়াকশনটা চলে আসবে তখন এইগুলো বেশি আছে আর এইটা কম আছে, তাহলে কি হবে না সেটা রেডটা একটু লাইট হয়ে যাবে, যত হালকা হয়ে যাবে তত ব্যাকওয়ার্ড দিকে যাবে তত কালারটা হালকা হয়ে যাবে, আর যত ফরওয়ার্ড দিকে যাবে তত কালারটা কি হবে না তত কালারটা ডিপ হতে থাকবে, তত বেশি বেশি কালারটা চলে আসবে, কারণ প্রোডাক্ট সেখানে বেড়ে যাবে। তাহলে আমরা তিনটে জিনিস এখান থেকে দেখতে পাবো, যে ইকুইলিব্রিয়ামে আছে কিনা, রিয়াকশনটা ব্যাকওয়ার্ড দিকে যাচ্ছে কিনা, রিয়াকশনটা ফরওয়ার্ড দিকে বেশি করে যাচ্ছে কিনা। তো এই ব্যাপারটা চল আমরা ওই এক্সপেরিমেন্টটা দেখি, যে রিয়াকশনটা কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সেই ব্যাপারটা। এখানে দেখ যে নর্মালি আমরা রিয়াকশনটা প্রথমে দেখিয়েছিলাম যে রেডের দিকেই চলে যাচ্ছে, রিয়াকশনটা দুদিকেই যাচ্ছে, মোটামুটি ইকুইলিব্রিয়ামে আছে, তুই ধরে নে রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে আছে। এই অবস্থায় আমি কি করলাম না কয়েকটা রিয়াকশনে চেঞ্জ করব। কি কি চেঞ্জ করব সেটার কথাই আমি তোকে বলছি, যে কি কি চেঞ্জ আমি এখানে করছি। কি কি চেঞ্জ করব না, প্রথম কথা হচ্ছে যে এই রিয়াকশনটায় আমরা 4 রকমের চেঞ্জ করব। 4 রকমের চেঞ্জ এই রিয়াকশনটা হচ্ছে। এই রিয়াকশনটা ধরে নে ইকুইলিব্রিয়ামে আছে, ইকুইলিব্রিয়াম মানে খুব বেশি তো ডিপ কালার নেই, এখানে একটু হালকা ডিপ কালার দেখতে পাচ্ছিস, এই কালারটা একটু হালকা দেখতে পাচ্ছিস, এবং এটা যদি পুরোপুরি ডান দিকে চলে আসতো তাহলে ডিপ রেড হয়ে যেত, কিন্তু একটু হালকা কালার দেখতে পাচ্ছিস, এই কালারটা একটু হালকা রয়েছে, এটা ব্লাড রেড কালার হয়, পুরোপুরি যদি রাইট হ্যান্ড সাইডে চলে আসে তাহলে ব্লাড রেড কালার হয়। প্রথম কথা আমরা একটা কাজ করব, যে আমরা আয়রন +3 আর এসসিএন মাইনাস এই আয়নগুলো অ্যাড করব, অ্যাড করা হচ্ছে, দেখ অ্যাড করব। প্রথমে আমরা অ্যাড করব, রিয়াক্ট্যান্ট অ্যাড করব, ইকুইলিব্রিয়ামে আছে তো তার মধ্যে আমি রিয়াক্ট্যান্ট অ্যাড করব, কি হবে আমরা দেখব। তারপরে কি করব না রিয়াক্ট্যান্টকে রিমুভ করব, রিমুভ করব, এইগুলোকে সরিয়ে নেব, তাহলে কি হবে সেটা দেখতে চাইবো। তারপরে কি করব না প্রোডাক্টকে অ্যাড করব, প্রোডাক্ট অ্যাড করব, তাহলে কি হবে সেটা দেখতে চাইবো। আর একটা হচ্ছে রিমুভিং দ্য প্রোডাক্ট, প্রোডাক্টকে রিমুভ করব, প্রোডাক্টকে সরিয়ে নেব, তাহলে কি হবে দেখতে চাইবো। তাহলে 4টে কাজ করব এখানে, রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে আছে সেই অবস্থা, একে বলে স্ট্রেস। স্ট্রেস মানে চেঞ্জ করছি। কি কি চেঞ্জ করব না রিয়াক্ট্যান্ট অ্যাড করব একবার, দেখব কি হচ্ছে, রিয়াক্ট্যান্ট সরিয়ে নেব একবার, দেখব কি হচ্ছে, প্রোডাক্ট অ্যাড করব একবার, দেখব কি হচ্ছে, প্রোডাক্ট সরিয়ে নেব একবার, দেখব কি হচ্ছে। তো আমরা এইভাবে রিয়াকশনটাকে ডিস্টার্ব করতে চাইবো, 4 রকম ভাবে ডিস্টার্ব, এটাকে বলে কনসেন্ট্রেশন চেঞ্জ করছি আমরা। কি চেঞ্জ করছি না কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন আমরা চেঞ্জ করে দেখছি, কনসেন্ট্রেশনের পরিবর্তন করছি, কনসেন্ট্রেশন চেঞ্জ করছি, তো কি হবে আমরা দেখছি। তো প্রথমত দেখ যে আমরা এখানে রিয়াক্ট্যান্ট, আমি রিয়াক্ট্যান্ট অ্যাড করছি। রিয়াক্ট্যান্ট অ্যাড করলে কি হবে ভালো করে কথাটা বোঝার চেষ্টা কর। রিয়াক্ট্যান্ট অ্যাড করছি, দেখ রিয়াক্ট্যান্ট অ্যাড করছি আরো এসসিএন মাইনাস বা আয়রন +3 যাই হোক অ্যাড করছি। রিয়াক্ট্যান্ট অ্যাড করার সাথে সাথে কিন্তু এই কালারটা যেটা, সেই কালারটা কিন্তু আরো ডিপ হয়ে গেল, আরো কিন্তু আগের যে হালকা কালার ছিল তার থেকে কিন্তু আরো খানিকটা ডিপ হয়ে গেল। যাকে ছবিতে তুই অতটা মনে না হলেও আমি তোকে বলছি যে যতটা কালার ছিল, এই দেখ এখন দেখলে তুই ভালো করে বুঝতে পারবি যে কালারটা কিন্তু আরো ডিপ হয়ে গেল। তার মানে রিয়াক্ট্যান্ট যদি তুমি বেশি করে অ্যাড করো, রিয়াকশন কি চাইবে, রিয়াকশনটা রিয়াক্ট্যান্টকে কমাতে চাইবে। রিয়াক্ট্যান্টে যদি তুমি বেশি করে যদি তুমি রিয়াক্ট্যান্ট অ্যাড করো, এখানে দেখ আয়রন +3 এইসব যদি অ্যাড করিস তাহলে কি হবে, আয়রন +3 বা এসসিএন মাইনাস যদি তুই অ্যাড করিস, তাহলে এগুলো যদি অ্যাড করিস তাহলে কিউসি, কিউসি মানে আগের দিনকার বুঝিয়েছিলাম রিয়াকশন কোশেন্ট, তো কিউসি মানে হচ্ছে রিয়াকশন কোশেন্ট, এবং এই রিয়াকশন কোশেন্টের ভ্যালুটা কি হবে না রিয়াকশন কোশেন্টের ভ্যালুটা কমে যাবে।
যদি তুই আয়রন +3 এবং HCN- অ্যাড করিস, 1 মিনিট একটু ওয়েট করতে, 1 মিনিট। তো যদি তুই রিয়াক্ট্যান্ট অ্যাড করিস, তাহলে কিউসির ভ্যালুটা কি হবে? দেখ, এইগুলো রিয়াক্ট্যান্ট, তাহলে কিউসির ভ্যালুটা কি হয়ে যাবে না, কিউসির ভ্যালুটা কিন্তু কমে যাবে, কিউসির ভ্যালুটা কমে যাবে। তো কিউসির ভ্যালু যদি কমে যায়, সে সবসময় কি চায় না, কিউসি সবসময় চায় যে সে যেন ইকুইলিব্রিয়ামের দিকে যায়, সে যেন কিউসির টেন্ডেন্সি হচ্ছে কি না, কিউসি কোন দিকে যাবে, সে কেসির দিকে যাবে, মানে তাকে কেসির ইকুয়াল হতে হবে, কেসির সমান হতে হবে। তো কিউসি যখনই কেসির চাইতে কম হবে, তাকে কেসির সমান হতে গেলে কি করতে হবে না, নিচেরটা বেড়ে গেছে, তাহলে উপরেরটাও বাড়াতে হবে, এই জিনিসটাকেও বাড়াতে হবে। এটা যদি বেড়ে যায় আর এটাকেও যদি সে বাড়ায়, তবেই কেবলমাত্র রেশিওটা ইকুয়াল হবে, রেশিওটা ঠিকঠাক থাকবে। তো যখনই তুই রিয়াক্ট্যান্ট বাড়াবি, তখন ওই কিউসির ভ্যালুটা কমে যেতে চাইবে, কিন্তু কিউসি কেসির ইকুয়াল হতে হবে। কিউসি সবসময় চায় যে কি হতে না, কিউসি সবসময় চায় যে কেসির যেন ইকুয়াল হয়। তো কিউসি যদি কেসির ইকুয়াল হতে চায়, তাহলে তাকে কি করতে হবে, রিয়াক্ট্যান্ট যদি বেড়ে যায় তাহলে প্রোডাক্টও বাড়বে, কারণ রিয়াক্ট্যান্ট বাড়লে, প্রোডাক্ট না বাড়লে রেশিওটা কিন্তু ঠিকঠাক থাকবে না, রেশিওটা কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তো কিউসির টেন্ডেন্সি সবসময় হবে যে কেসির ইকুয়াল হওয়া। তো যখনই কিউসি কেসির চাইতে কম হবে, তখনই সে কি করবে না, সে ফরওয়ার্ড রিয়াকশন বেশি করে করবে। আর ফরওয়ার্ড রিয়াকশন করা মানে কোনটা বাড়া না, ফরওয়ার্ড রিয়াকশন করা মানে হচ্ছে এই ডিপ রেড কালার যেটা বেড়ে যাচ্ছে সেটাই হবে। তাহলে সবসময় একটা জিনিস একদম সিম্পল ভাবে মনে রাখবি, সেটা হচ্ছে কি না, যখনই তো একটা রিয়াকশানে কিউসির ভ্যালুটা, যখন রিয়াকশানে তুই রিয়াক্ট্যান্ট অ্যাড করবি, তখন বেশি বেশি করে প্রোডাক্ট তৈরি হতে থাকবে। যত তুই রিয়াক্ট্যান্ট অ্যাড করবি, তত বেশি বেশি করে প্রোডাক্ট তৈরি করতে থাকবে, কারণ রিয়াক্ট্যান্ট যেই তুই অ্যাড করছিস, তখন কিন্তু তার কি হচ্ছে না, কিউসির ভ্যালুটা কমে যাচ্ছে, কারণ নিচেতে বেড়ে যাচ্ছে, আয়রন +3 HCN- ওটা বেড়ে যাওয়া মানে কিউসির ভ্যালুটা কমে যাওয়া। তো কিউসি সবসময় কেসির ইকুয়াল থাকতে চাইবে।
সে তার আগের অবস্থায় ফিরতে চাইবে। দেখ আমি আগে বলতে কি বলেছিলাম না, আগে এই কথা তোকে বলেছিলাম যে সবসময় একটা জিনিস খেয়াল রাখবি যে আমি যদি বাইরে থেকে কিছু চেঞ্জ করি, স্ট্রেস দিই, তাহলে সিস্টেম কি করবে না সেই চেঞ্জটাকে নালিফাই করার চেষ্টা করবে, সেই চেঞ্জটাকে সে নষ্ট করার চেষ্টা করবে, রিডিউস করার চেষ্টা করবে। তো আমি রিয়াক্ট্যান্ট বাইরে থেকে বেশি করে দিয়েছি, ও এবার কি তৈরি করবে না রিয়াক্ট্যান্টটাকে ইউজ করতে চেষ্টা করবে, মানে প্রোডাক্টের দিকে যাবে বেশি করে। সেই জন্যে যত তুমি রিয়াক্ট্যান্ট অ্যাড করবে ততই কিন্তু ফরওয়ার্ড রিয়াকশন বেশি করে হবে, তত প্রোডাক্ট বেশি করে তৈরি হবে। এবারে দেখ যে আমরা সেকেন্ড যেটা করছি না, রিয়াক্ট্যান্টটাকে রিমুভ করতে চাইছি, রিয়াক্ট্যান্টটাকে রিমুভ করব, কমিয়ে দেব। তো রিয়াক্ট্যান্টকে তো ভিতর থেকে হাত দিয়ে তুলে কমিয়ে দেওয়া সম্ভবপর নয়। রিয়াক্ট্যান্টটাকে কি করে কমাবো না, রিয়াক্ট্যান্টটাকে কমানোর একটা উপায় আছে, বিভিন্ন রিয়াকশনে বিভিন্ন রকমের উপায় রয়েছে। এখানে আমরা একটা কাজ করছি, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড দেখ আয়রন 3+, তার সাথে আমরা অক্সালিক অ্যাসিড দিয়েছি। অক্সালিক অ্যাসিড দিলে কি হয়, ওটা আয়রন 3+ এর সাথে রিয়াকশন করে, রিয়াকশন করে ওটার ক্ষমতাটাকে নষ্ট করে দেয়। ওটা রিয়াকশনে থাকে কিন্তু ও রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে না। তো এরকম ভাবে আমি কিন্তু ওই ফেরিক আয়নটাকে সরিয়ে দিলাম, ওখান থেকে ফেরিক আয়নটাকে বাদ দিয়ে দিলাম। তো ফেরিক আয়নটাকে বাদ দিয়ে দিলে কি হবে দেখ, এখন কমিয়ে দিয়েছি, তাহলে ফেরিক আয়নটা যদি কমে যায়, দেখ এই জিনিসটা কমে গেল, এই জিনিসটা কমে গেল, নিচের জিনিসটা কমে গেল। এটা যদি কমে যায় তাহলে কি হবে, কিউসির ভ্যালুটা কি হয়ে যাবে, কিউসির ভ্যালুটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। যদি রিয়াক্ট্যান্ট যদি কমে যায়, এটা তো নিচে আছে, তাহলে কিউসির ভ্যালুটা কি হয়ে যাবে, কিউসির ভ্যালুটা বেড়ে যাবে। তো কিউসির ভ্যালু যদি বেড়ে যায় তো কিউসি চেষ্টা করবে কমাতে। তাহলে কিভাবে কমাবে না, তখন ব্যাকওয়ার্ড রিয়াকশন বেশি করে হবে। যদি রিয়াক্ট্যান্টকে যদি তুমি কমিয়ে দাও তাহলে তখন ব্যাকওয়ার্ড রিয়াকশন বেশি করে হবে, এবং কি হবে না তাতে কালারটা কিন্তু হালকা হয়ে যাবে। দেখ আগের চাইতে কালারটা কিন্তু ডিপ রেড কালারটা যেটা ছিল সেই কালারটা হালকা হয়ে গেছে। তার মানে যদি তুমি রিয়াক্ট্যান্ট বেশি করে দাও, অ্যাড করো, যদি রিয়াক্ট্যান্ট, ব্যাপারটা বুঝে নে, অ্যাড করছিস তুই রিয়াক্ট্যান্ট, তাতে কি হবে না তাতে প্রোডাক্ট বেশি করে হবে, মানে ফরওয়ার্ড হবে, ফরওয়ার্ড হবে। আর অ্যাড রিমুভ রিয়াক্ট্যান্ট, রিয়াক্ট্যান্টকে রিমুভ করছি, তাহলে ব্যাকওয়ার্ড হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। তো সিম্পল ব্যাপার যে যত বেশি তুমি রিয়াক্ট্যান্ট অ্যাড করবে প্রোডাক্টের দিকে বাড়তে থাকবে, যত বেশি তুমি রিয়াক্ট্যান্ট সরিয়ে নেবে তত কিন্তু রিয়াক্ট্যান্টের দিকে বাড়তে থাকবে। যা কিছু চেঞ্জ করবে তাই কিন্তু তার অপোজিট চেঞ্জটা হবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছিস সবাই? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একদম সিম্পল ব্যাপার, একদম ইজি গোয়িং। যে তুই এ বি নিয়ে শুরু করেছিস, রিয়াকশনটাতে সিআরডি তৈরি হচ্ছে। দেখ একদম ইজি ভাবে চল, যে এ আর বি নিয়ে শুরু করেছিস, সিআরডি তৈরি হচ্ছে, তো ইকুইলিব্রিয়ামে আছে। হঠাৎ করে তুই আরো এ বি ঢেলে দিবি, আরো এ বি অ্যাড করে দিবি, তাহলে এবিটা বেড়ে গেল। এবি বেড়ে গেলে ও তো কমাতে চাইবে, তাহলে কি হবে না তখন সি এর ডি এর দিকে চলে আসবে। আবার ধর এবি কমিয়ে দিলি, রিমুভ করে দিলি, যদি রিমুভ করে দিস তাহলে কি হবে না অ্যাডজাস্ট করতে চাইবে, আবার বাড়াতে চাইবে। তুই যা কিছু করবি তার উল্টো করতে চাইবে। তুই যদি বাড়িয়ে দিস তাকে কমাতে চাইবে, তুই যদি কমাতে চাস, এটাকেই তো বলে স্ট্রেসকে রিডিউস করা। তো ঠান্ডা লাগছে, তুই গরম জামা কাপড় পরলি, তাহলে স্ট্রেসটা তুই বাড়িয়ে দিবি, কমে গেলে বাড়িয়ে দিবি, বেড়ে গেলে কমিয়ে দিবি। তাহলে তুই যা স্ট্রেসটা ওখানে দিবি, রিয়াকশনটা অ্যাডজাস্ট করার জন্যে সেটাকে হয় ফরওয়ার্ড না হয় ব্যাকওয়ার্ড দিকে সেটা যাবে। এটাই হচ্ছে মূল কথা। কনসেন্ট্রেশনে আমি দুটো কেস নিয়ে আলোচনা করলাম। তো এরপর 3 নম্বর কেস, দেখ এখানে আমি প্রোডাক্ট অ্যাড করেছি, দেখ ভালো করে বোঝার চেষ্টা কর। এবারে প্রোডাক্ট অ্যাড করেছি, তাহলে প্রোডাক্ট অ্যাড করা মানে কি, এই জিনিসটা অ্যাড করেছি, এই যে ফেরিক থায়াসান অ্যাড করেছি, তাহলে এটা বেড়ে গেছে, তাহলে এটা বেড়ে গেলে কি হবে, কিউসিটাও বেড়ে যাবে। কিউসিটা বেড়ে গেলে কি হবে না, দেখ আমি বলেছি কিউসি যদি বেড়ে যায় তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন করতে হবে কেসির ইকুয়াল করতে গেলে।
তাহলে প্রোডাক্ট যখন বেড়ে যাচ্ছে, কিউসির ভ্যালু বেড়ে যাচ্ছে, কিউসি যদি বেড়ে যায় তাহলে ও যদি কেসির সাথে যদি মেলাতে চায়, অ্যাডজাস্ট করতে চায়, তাহলে কিন্তু এটাকে ব্যাকওয়ার্ড রিয়াকশানই করতে হবে। অবশ্যই ব্যাকওয়ার্ড রিয়াকশান করতে হবে, সেই জন্যে ব্যাকওয়ার্ড দিকে রিয়াকশানটা তখন চলে যাবে। এবং যদি তুমি প্রোডাক্ট অ্যাড করো তাহলে প্রোডাক্টকে কমাতে চাইবে, তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশান হবে। এবারে প্রোডাক্ট যদি রিমুভ করো, লাস্ট প্রোডাক্টকে যদি তুমি রিমুভ করো, প্রোডাক্টকে যদি সরিয়ে দাও, প্রোডাক্টকে যদি রিমুভ করছো, দেখ এখানে রিমুভিং দ্য প্রোডাক্ট, প্রোডাক্টকে তুমি রিমুভ করছো, দেখ প্রোডাক্টকে রিমুভ করলে কি হচ্ছে, খুব সিম্পল ব্যাপার। প্রোডাক্টকে রিমুভ করলে এটা কমে যাচ্ছে, এইটা কমে যাচ্ছে, এই যে প্রোডাক্ট এটা কমে যাবে, এটা কমে গেলে কি হবে না এটাও কমে যাবে, এটাও কমে যাবে, কিউসিও কমে যাবে। কিউসি যদি কেসির চাইতে কমে যায় তাহলে কিন্তু ফরওয়ার্ড রিয়াকশন হবে। তো কিউসি গ্রেটার দ্যান কেসি আর কিউসি লেস দ্যান কেসি, এই দুটোর ওপরে কিন্তু ব্যাপারটা টোটালি রয়েছে। যে কিউসি যদি কেসির চাইতে বেশি হয় তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। তুই জিস্ট এটাই মনে রাখবি যে কিউসি যদি কেসির চাইতে বেশি হয় ব্যাকওয়ার্ড হবে, আর কিউসি যদি কেসির চাইতে কম হয় তাহলে ফরওয়ার্ড রিয়াকশন হবে। তো সিম্পল ব্যাপার, কনসেন্ট্রেশনের 4টে কেস নিয়ে আমি আলোচনা করলাম। যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে নিশ্চয়ই অবশ্যই আমাকে বলবি, কোনো অসুবিধার কিছু নেই, আমাদের টোটাল ব্যাপারটা বুঝতে হবে। তো আমি এই ব্যাপারটা প্রসঙ্গটা বললাম। তাহলে দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে যে কিউসি গ্রেটার দ্যান কেসি হতে পারে বা কিউসি লেস দ্যান কেসি হতে পারে। তো সেই অনুযায়ী রিয়াকশনটাকে অ্যাডজাস্ট করবে, রিয়াকশনটাকে সেই দিকে নিয়ে যাবে। আমরা এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে ইউজ করি যাতে করে সেই প্রসেসটা খুব ভালো চলে। যেরকম অ্যামোনিয়া তৈরি করা হয় যখন, তখন কি করা হয় না, আমি তোকে সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি, তুই বোঝার চেষ্টা কর। যে অ্যামোনিয়া যখনই তৈরি করা হয়, তুই ধর অ্যামোনিয়ার একটা ফ্যাক্টরি করেছিস, অ্যামোনিয়া তৈরি করছিস, অ্যামোনিয়া খুব খুব ডিম্যান্ড আছে, এরকম ধরনের একটা কেমিক্যাল তৈরি করতে পারিস, বাজারে প্রচুর ডিম্যান্ড আছে, বিক্রি হবে, অনেক দামও আছে। তো সেই অ্যামোনিয়া যখন তুই তৈরি করবি তখন কিভাবে তৈরি করবি, সিম্পল ব্যাপার, নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াকশন করেই কিন্তু অ্যামোনিয়া তৈরি হবে। তো নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াকশন করে যখন অ্যামোনিয়া তৈরি হবে, তখন যেই মাত্র অ্যামোনিয়া তৈরি হবে টাইম টু টাইম তুই কি করবি না রিমুভ করবি, সরি রিমুভ করবি, রিয়াকশন থেকে সরিয়ে দিবি। সরিয়ে দিলে কি হবে, রিয়াকশানে যা কিছু তুই স্ট্রেস দিবি সেটাকে নালিফাই করার চেষ্টা করবে। তাই অ্যামোনিয়া যদি সরিয়ে দিস তাহলে আরো কি হবে না, আরো ফরওয়ার্ড রিয়াকশন হবে, আরো বেশি করে ফরওয়ার্ড রিয়াকশন হবে এবং অ্যামোনিয়াটা আরো বেশি করে তৈরি হতে থাকবে। তো অ্যামোনিয়া যখন তুই তৈরি করছিস তখন কি করবি না টাইম টু টাইম নাইট্রোজেন হাইড্রোজেন অ্যাড করবি, নাইট্রোজেন হাইড্রোজেন অ্যাড করবি, তাহলে ফরওয়ার্ড রিয়াকশন বেশি করে হবে। বা অ্যামোনিয়া এখান থেকে সরিয়ে নিবি, অ্যামোনিয়া এখান থেকে রিমুভ করবি, তাহলেই কিন্তু বেশি বেশি করে অ্যামোনিয়া তৈরি হবে। বিভিন্ন প্রসেসে বিভিন্ন রকম ভাবে ইউজ করা হয়, আমি আগেও তোকে দেখাচ্ছি। ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি করা হচ্ছে, সেটাতেও কার্বন ডাই অক্সাইড যেই মাত্র তৈরি হবে সেই কার্বন ডাই অক্সাইডটাকে কিন্তু তুই রিমুভ ফ্রম ভেসেল। তো রিয়াকশনগুলোকে বেশি বেশি ফরওয়ার্ড দিকে নিয়ে যাওয়ার জন্য নর্মালি কি করা হয় না, প্রোডাক্ট শুড বি রিমুভ ফ্রম দ্য রিয়াকশন মিক্সচার, প্রোডাক্টকে রিয়াকশন মিক্সচার থেকে রিমুভ করে দেওয়া হয়। তাহলে কি হবে না আরো ফরওয়ার্ড দিকে রিয়াকশন হবে। আমরা কখনো চাই না যে ইকুইলিব্রিয়াম হোক, এটা একটা ইকুইলিব্রিয়ামটা একটা রিয়াকশনের ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু তুমি যদি কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে চাও, তুমি খামোকা চাইবে কেন যে কার্বন ডাইঅক্সাইড আবার ব্যাকওয়ার্ড রিয়াকশন করে যাক। অ্যামোনিয়া তুমি তৈরি করছো, অ্যামোনিয়া তৈরি করতে গেলে তুমি কেন চাইবে যে অ্যামোনিয়া আবার ব্যাকওয়ার্ড রিয়াকশন করুক, এরকম চার কোনো দরকার নেই। তো অ্যামোনিয়া যেই মাত্র তৈরি হবে তখনই আমি অ্যামোনিয়াটাকে সরিয়ে নেব, কন্টেনারের মধ্যে ভরে আলাদা করে নেব, তাই অ্যামোনিয়া তৈরি হয়ে গেল। অ্যামোনিয়া যতক্ষণ ওখানে ফেলে দেখবি তার অ্যামোনিয়াও ব্যাকওয়ার্ড রিয়াকশন হওয়ার টেন্ডেন্সি দেবে। তো সেই জন্য প্রোডাক্ট যখন তৈরি হবে তখন কিন্তু তাকে কিন্তু সবসময় কিন্তু রিয়াকশন মিডিয়াম থেকে সরিয়ে নিতে হবে, কোনো একটা আউটলেটের থ্রু দিয়ে সরিয়ে নিতে হবে। দিস ইজ দ্য প্রসেস, দিস ইজ দ্য কেমিস্ট্রি, এর নামই হচ্ছে কেমিস্ট্রি। তো এইভাবেই কিন্তু আমরা টোটাল ব্যাপারটা কিন্তু করব। তো ম্যানুফ্যাকচার অফ ক্যালসিয়াম অক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড এসব তৈরি করার জন্য কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় ইউজ করি। এরপর আমরা চলে আসছি
আরেকটা ফ্যাক্টর নিয়ে আলোচনা করতে, খুব সিম্পল ব্যাপার, ইজি গোয়িং। সেটা হচ্ছে কি না, প্রেশার ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করব। প্রেশার ফ্যাক্টরটা কীরকম না, প্রেশার একটা রিয়াকশানে আমরা চেঞ্জ করব, প্রেশার চেঞ্জ করলে রিয়াকশানটা কেমনভাবে চেঞ্জ হবে, ফরওয়ার্ড বেশি করে যাবে না ব্যাকওয়ার্ড বেশি করে যাবে, সেই ব্যাপারটাই আমরা দেখবো। চল আমরা দেখি। প্রথমত আমরা বলে নিচ্ছি একটা কথা, যে effect of pressure is important only those equilibrium that involve gaseous substance। দেখ, প্রেশারটা শুধুমাত্র কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? লিকুইডের সলিউশনের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে, সেখানে কিন্তু প্রেশার অ্যাপ্লাই করে কোনো লাভ নেই। সিম্পল ব্যাপার, সেখানে প্রেশার অ্যাপ্লাই করে কিছু কাজের কাজ হবে না, কারণ প্রেশার সেখানে কোনো ইনফ্লুয়েন্সই নেই। তো যেখানে গেসিয়াস সাবস্ট্যান্স আর কি প্রোডাক্ট অর রিয়াক্ট্যান্ট বা বোথ, এরা কিন্তু যদি গ্যাস হয়, এরা যদি গেসিয়াস কন্ডিশনে থাকে, এরা যদি গেসিয়াস ফর্মে থাকে, তবেই কেবলমাত্র কিন্তু এক্ষেত্রে প্রেশারের ইনফ্লুয়েন্সটা কিন্তু আমরা বুঝতে পারবো, যে প্রেশার চেঞ্জ করলে রিয়াকশনটাতে কি চেঞ্জ হবে না হবে সেটা বুঝতে পারবো। প্রথমে এই কথাটা নিশ্চয়ই বোঝা গেছে যে প্রেশার কিন্তু নর্মালি সেই রিয়াকশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল যেখানে গ্যাসিয়াস রিয়াক্ট্যান্টস এন্ড প্রোডাক্ট আছে, গ্যাস তৈরি হচ্ছে বা গ্যাস রিয়াকশন করছে বা বোথ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রেশারের ইনফ্লুয়েন্সটা আমরা বোঝাতে পারবো। প্রথম কথা, তো আমরা একটা প্রেশারের ইনফ্লুয়েন্স বোঝার জন্য আমরা একটা রিয়াকশন নিলাম, যে এ বি বি সি সি ডি ডি, এরকম একটা রিয়াকশন আমরা ধরে নিয়েছি। যা কিছু রিয়েল রিয়াকশনও নিতে পারি, আমি সেটা নিয়ে দেখাচ্ছি। তো সবসময় একটা জিনিস মনে রাখবি, যে প্রেশার কোথাও বেশি বা কোথায় কম, সেটা কিন্তু পরিষ্কার কিসের ওপর ডিপেন্ড করে না, এন মানে হচ্ছে নাম্বার অফ মোলস, নাম্বার অফ মোলসের ওপরে কিন্তু টোটালি বিষয়টা ডিপেন্ড করে। নাম্বার অফ মোলসের ওপরে প্রেশারটা ডিপেন্ড করে। যত বেশি মোল বা মলিকিউল বাড়বে, মোল মানেই হচ্ছে সেখান থেকে মলিকিউল পেয়ে যাবি, 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার, 2 মোল মানে 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, মানে মোল বাড়া মানেই হচ্ছে মলিকিউল বাড়া। মোল আর মলিকিউলের নাম্বারটাকেই তো মোল দিয়ে এক্সপ্রেস করা হয়। মোলটা তো কাউন্টিং ইউনিট। মোল কি? মোল হচ্ছে কাউন্টিং ইউনিট, আমরা মোল কনসেপ্ট পড়িয়েছি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে মোল যত বাড়ে প্রেশার তত বাড়ে। তুই এখন যদি বলে কেন বাড়ে, বেশ করবো, বাড়বে না, মোল বাড়লে প্রেশার বাড়বে, এরকম ব্যাপারটা নয়, এমনটা বলতে নেই। কেন না, মোল মানে হচ্ছে নাম্বার অফ মোল বাড়া মানে হচ্ছে নাম্বার অফ মলিকিউলসও বেড়ে যাওয়া। নাম্বার অফ মলিকিউলস বেড়ে যাওয়া মানে অটোমেটিক্যালি প্রেশার ইনক্রিজ করা। কারণ মলিকিউলগুলো কি করে না, মলিকিউলগুলো একটা কন্টেনারের মধ্যে রাখলে তারা দেয়ালের গায়ে ধাক্কা দেয়, তো সেই ধাক্কা থেকেই কিন্তু ফোর্স পার এরিয়া, সেটাকেই বলে প্রেশার। তো তুমি দেখো যে যদি দেখা যায় যে বেশি সংখ্যক মলিকিউল আছে, নাম্বার অফ মলিকিউলস বেশি আছে, তো সেখানে কিন্তু ধাক্কাধাক্কির ব্যাপারটা তো অবভিয়াসলি বেশি হবে। তো ফোর্সটা যেহেতু বেশি পড়বে, এরিয়া ব্যাপারটা তো সেমই আছে, তো অটোমেটিক্যালি কিন্তু প্রেশারটা বেড়ে যাবে। তো প্রেশার কিন্তু সবসময়তেই নাম্বার অফ মোলস বা মলিকিউলস বাড়ার সাথে সাথে প্রেশারটা বেড়ে যায়, এটাই হচ্ছে মূল ব্যাপার। তো প্রেশার কোথায় কম কোথায় বেশি সেটা আমরা পরিষ্কার বুঝতে পারবো, নাম্বার অফ মোলস দেখে নিলেই আমরা পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। তো এখন আমরা এমন ক্ষেত্র ইউজ করছি যেখানে নাম্বার অফ মোলস অফ রিয়াক্ট্যান্ট ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ মোলস অফ দ্য প্রোডাক্ট। রিয়াক্ট্যান্টের মোল বেশি আছে প্রোডাক্টের মোলের চাইতে। ভালো করে আমার কথাটা ভালো করে শোন, প্লিজ পে অ্যাটেনশন। এখানে তুই অ্যাটেনশনটা দে ভালো করে, 100% অ্যাটেনশন দেওয়ার দরকার আছে। তো আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। কেস নাম্বার 2 তে আমরা আলোচনা করব যেখানে মোলস অফ দ্য প্রোডাক্ট ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ রিয়াক্টর। মানে সব রকম ব্যাপারটাই নিয়ে আমরা আলোচনা করব, এরকম কোনো ব্যাপার নেই যে কোনো একটা জিনিস ছেড়ে যাব। তো যেখানে মোলস অফ দ্য রিয়াক্ট্যান্ট বেশি প্রোডাক্টের চাইতে, যেখানে মোলস অফ দ্য রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট বেশি রিয়াক্ট্যান্টের চাইতে, আর যেখানে কি মোলস অফ দ্য রিয়াক্ট্যান্ট অ্যান্ড ইকুয়াল টু দ্য মোলস অফ দ্য প্রোডাক্ট, এই তিনটে ঘটনা ঘটতে পারে। তাহলে প্রেশার রিলেটেড ফ্যাক্ট তিনটে হতে পারে।
রিয়াক্ট্যান্টের মোল বেশি আছে প্রোডাক্টের চাইতে, প্রোডাক্টের মোল বেশি আছে রিয়াক্ট্যান্টের চাইতে, এবং রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের মোল একই আছে। তো কোনটা বেশি আছে কোনটা কম আছে কি করে বুঝবো? আরে বাবা, রিয়াকশনটা তো দেখলেই বুঝতে পারবো যে কোনটা বেশি আছে কোনটা কম আছে, কার মোল বেশি আছে কার মোল কম আছে, রিয়াকশন দেখলেই বুঝতে পারবো। চল আমি একটা তোকে দেখাচ্ছি রিয়াকশন, একদম ইজি ব্যাপার। when number of moles of reactants is greater than the number of moles of the product, দেখ পরিষ্কার ভাবে, দেখ নাইট্রোজেন এখানে দেখ, নাইট্রোজেন আর হাইড্রোজেন রিয়াকশন করে কিন্তু অ্যামোনিয়া তৈরি করছে। তো কার মোল, কোন দিকের মোলটা বেশি? দেখ মোল নাইট্রোজেনের 1, এখানে মোল 3, আর এদিকে মোল কত? 2। তার মানে কি রিয়াক্ট্যান্ট মোল কত? 1 প্লাস 3 মানে হচ্ছে 4, আর প্রোডাক্ট মোল কত? পরিষ্কার দেখতে পাচ্ছিস 2। তাহলে এখানে রিয়াক্ট্যান্ট মোল আর এম ইজ গ্রেটার দ্যান প্রোডাক্ট মোল, রিয়াক্ট্যান্ট মোল ইজ গ্রেটার দ্যান প্রোডাক্ট মোল। তো এই রকম একটা রিয়াকশন যদি হয় যেখানে রিয়াক্ট্যান্টের মোল বেশি থাকে প্রোডাক্টের মোলের চাইতে, সেই পরিস্থিতিতে তুই যদি প্রেসারের কোনো চেঞ্জ করিস তাহলে রিয়াকশনটা কোন দিকে যাবে সেটার কথা নিয়ে আমরা আলোচনা করছি। তো রিয়াক্ট্যান্টের মোল প্রোডাক্টের মোলের চাইতে বেশি আছে, ভালো করে আমার কথাটা শোন। তো দেখ যে যত রিয়াকশনটা ফরওয়ার্ড দিকে যায়, যত ফরওয়ার্ড দিকে যায়, ফরওয়ার্ড রিয়াকশন হয়, তত প্রেসার কি হয় না, প্রেসার কিন্তু ডিক্রিজ করে, প্রেসার ডিক্রিজ করে। কেন ডিক্রিজ করে না, রিয়াক্ট্যান্টের মোল কত? 4, প্রোডাক্টের মোল কত? 2। তাহলে 4 মোল ছিল তার থেকে 2 মোল হচ্ছে। আমি কি বলেছি? আমি বলেছি যে মোলের সাথে কিন্তু প্রেসারটা প্রপোর্শনাল, মোল এর সাথে প্রেসার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস। তো নাম্বার অফ মোলস যদি কমে যায় প্রেসারও তো অটোমেটিক্যালি কমে যাবে। তাহলে রিয়াকশনটা যত ফরওয়ার্ড হবে, ফরওয়ার্ড দিকে যত যাবে তত প্রেসার কি হবে? ডিক্রিজ করবে। ইজ ইট ক্লিয়ার? যত ফরওয়ার্ড দিকে যাবে তত প্রেসার কমে যাবে, কারণ 4 মোল থেকে 2 মোল হচ্ছে। তাহলে একই রকম ভাবে তুই বল যে যত ব্যাকওয়ার্ড দিকে রিয়াকশন যাবে তত প্রেসারটা কি হবে না, তত প্রেসারটা কিন্তু ইনক্রিজ করবে। কারণ কি, ফরওয়ার্ড দিকে যাচ্ছিল তখন 4 থেকে 2 মোল হচ্ছিল, কিন্তু ব্যাকওয়ার্ড দিকে যখন যাচ্ছে তখন 2 থেকে 4 মোল হচ্ছে। তাহলে পরিষ্কার ব্যাপার যে রিয়াকশনটা যত ফরওয়ার্ড ডাইরেকশনে যায় তত প্রেসার আস্তে আস্তে ফল করে, আর যত ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যায় তত প্রেসারটা আস্তে আস্তে ইনক্রিজ করে। এটুকু বুঝতে পেরেছিস? যত ফরওয়ার্ড দিকে যাবে রিয়াকশনটার প্রেসার কমবে, যত ব্যাকওয়ার্ড দিকে যাবে তত রিয়াকশনটার প্রেসারটা বাড়বে। এবারে ধর এই রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে আছে, কথাটা ভালো করে শোন। এবারে ধর এই রিয়াকশনটা ইকুইলিব্রিয়ামে আছে, এই অবস্থায় তুই কি করলি না, তুই প্রেসারটাকে ইনক্রিজ করে দিবি, প্রেসারটা ইনক্রিজ করলি। আমি কি বলেছি তোকে? আমি বলেছি যে যা কিছু ইনফ্লুয়েন্স তুই করবি রিয়াকশন সেটাকে নালিফাই করার চেষ্টা করবে। তুই এখন আমাকে বল যে প্রেসারটা যদি তুই বাড়িয়ে দিস তাহলে ও কি চাইবে? প্রেসারটা কমাতে চাইবে, কারণ যা কিছু স্ট্রেস তুমি দেবে ওই স্ট্রেসটাকে তুমি কমাতে চাইবে। তো প্রেসারটাকে যদি তুই বাড়িয়ে দিস তাহলে রিয়াকশনটা কি করবে না, প্রেসারটাকে কমাতে চাইবে। কমাতে গেলে কোন দিকে যেতে হবে রিয়াকশনটা না, রিয়াকশনটা ফরওয়ার্ড দিকে যত যায় তত প্রেসারটা কমে। তাহলে প্রেসারটা যেই তুই বাড়িয়ে দিবি ফরওয়ার্ড রিয়াকশন ফেভারস, ফরওয়ার্ড রিয়াকশন তখন বেশি করে হতে চাইবে। কেন বেশি করে হতে চাইবে না, যত ফরওয়ার্ড দিকে যায় তত প্রেসারটা ফল করে। তো তুই প্রেসারটাকে বাড়িয়ে দিয়েছিস, ও চাইবে প্রেসারটাকে কমাতে। তো ফরওয়ার্ড রিয়াকশন যত হবে তত প্রেসারটাকে কিন্তু ও আবার কমিয়ে আগের জায়গায় অ্যাডজাস্ট করতে পারবে। প্রেসার যদি কমাতে চায়
তুই যদি কমিয়ে দিস, ডিক্রিজ করিস, তাহলে সিস্টেম কি চাইবে? না প্রেশারটাকে বাড়াতে চাইবে। প্রেশারটাকে বাড়াতে চাইলে কি হবে? না ব্যাকওয়ার্ড রিয়াকশন ফেভারস হবে। তাহলে দুটো ব্যাপার হচ্ছে, একটা হচ্ছে তুমি কি করছো, তার পরিবর্তে সিস্টেম কি করছে। দেখ এই ব্যাপারটাই ভালো করে খেয়াল, ইউ আর সিস্টেম। তুমি কি করেছো? প্রেশার বাড়িয়েছো, তুমি প্রেশার বাড়িয়েছো, সিস্টেম কি করবে? প্রেশারটা কমাতে চাইবে, তাহলে কোন দিকে যাবে? ফরওয়ার্ড দিকে যাবে। তুমি কি করেছো? প্রেশারটা কমিয়েছো, তাহলে সিস্টেম কি করবে? প্রেশারটা বাড়াতে চাইবে, ব্যাকওয়ার্ড যাবে। তাহলে ব্যাপারটা আমাকে বল যে তোরা এই ব্যাপারটা বুঝতে পেরেছিস কি পারিস না। আবার আমি রিপিট করছি, আই রিপিট ওয়ান্স এগেন। নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াকশন করে যখন অ্যামোনিয়া তৈরি করে, তখন লেফট হ্যান্ড সাইডে দেখ 4 মোল আছে, রাইট হ্যান্ড সাইডে দেখ 2 মোল আছে, রাইট হ্যান্ড সাইডে 2 মোল আছে। তাহলে যত রিয়াকশনটা ফরওয়ার্ড দিকে যাবে প্রেশার তত কমে যাবে, কিন্তু যত রিয়াকশনটা ব্যাকওয়ার্ড দিকে আসবে তত রিয়াকশনটা প্রেশারটা বেড়ে যাবে। তুমি এবারে যদি কিছু চেঞ্জ করো তাহলে সেই অনুযায়ী রিয়াকশনটা অ্যাডজাস্টেড হবে। তুমি যদি রিয়াকশনটাকে প্রেশার বাড়িয়ে দাও, তাহলে সিস্টেম কি চাইবে? রিয়াকশন কি চাইবে? রিয়াকশনটাকে কমাতে চাইবে, মানে প্রেশারটাকে কমাতে চাইবে, সে তত কি হবে? ফরওয়ার্ড দিকে যাবে। কিন্তু তুমি যদি প্রেশারটাকে কমিয়ে দাও, ডিক্রিজ করো, ও চাইবে প্রেশারটাকে বাড়াতে, তখন ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। তাহলে এই ব্যাপারটা বুঝেছিস না বুঝিসনি এটা আমাকে বল আগে। সবাই বুঝতে পেরেছিস? Yes, sir. হ্যাঁ স্যার। পরিষ্কার? আচ্ছা তাহলে আমাকে এটা বল যে তুই অ্যামোনিয়া তৈরি করতে চাস, তোর একটা অ্যামোনিয়ার ইন্ডাস্ট্রি আছে, তো তুই কিরকম প্রেসারে করতে চাইবি? হাই প্রেসারে করতে চাইবি না লো প্রেসারে করতে চাইবি? এই প্রশ্নের উত্তরটা আমাকে দে। যে অ্যামোনিয়া তুই তৈরি করবি, সেই অ্যামোনিয়াটা তুই লো প্রেসারে করতে চাইবি না হাই প্রেসারে করতে চাইবি? কোন প্রেসারে তুই করতে চাইবি এটা আমাকে বল, আমাকে বল, এই কমেন্টটা কর। অ্যামোনিয়া প্রোডাকশন লো প্রেসারে করবি নাকি হাই প্রেসারে করবি? বলতে পারবি না? হ্যাঁ দেখ, স্যার হাই প্রেসারে। অবভিয়াসলি এত সময় লাগছে কেন? প্রেসার বাড়ালে কি হবে? প্রেসার বাড়ালে তো ফরওয়ার্ড রিয়াকশন হবে বেশি বেশি করে, ব্যাকওয়ার্ড হবে না। প্রেসার বাড়ালে ফরওয়ার্ড রিয়াকশন হবে, তো ফরওয়ার্ড রিয়াকশন যখন হবে তখন আমি অ্যামোনিয়া তৈরি বেড়ে যাবে। তো প্রেসার ইনক্রিজ করলেই কিন্তু অ্যামোনিয়া প্রোডাকশনটা বাড়বে, কারণ ফরওয়ার্ড দিকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে আর ব্যাকওয়ার্ড দিকে অ্যামোনিয়া ভেঙে চলে আসছে। তুই যদি মনে থাকে তুই দেখবি যে হেবার প্রসেস যেটা, তাতে যখন অ্যামোনিয়া তৈরি করা হয় তখন 200 অ্যাটমসফিয়ারিক প্রেসারে করা হয়। ব্যাপারটা বোঝার চেষ্টা কর যে 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা এটা 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা ব্যাপারটা কিন্তু খুবই হাই প্রেসার। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারই যথেষ্ট বেশি, তুই ভাবতে পারবি না এই প্রেসারটা কতখানি বেশি। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার 76 সেন্টিমিটার মার্কারি কলামকে সোজা করে দাঁড় করে, মার্কারির মাস অনেক বেশি, তার ডেন্সিটি 13.6 গ্রাম পার সিসি। মার্কারি জলের চাইতে 13.6 টাইমস হেভিয়ার। সেরকম একটা মার্কারি কলাম 76 সেন্টিমিটারকে সোজা করে দাঁড় করিয়ে রাখে। যে অ্যাটমসফিয়ারিক প্রেসার তাকে বলে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। সেই 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারের 200 টাইমস, মানে 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার, ওটা অনেকই বেশি। আসলে আমরা এই হাঁটাচলা করি, আমরা যাতায়াত করি, এত বেশি হাই যে অ্যাটমসফিয়ারিক প্রেসার আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? তার কারণ আমাদের যে ব্লাড প্রেসার, ব্লাডের যে প্রেসার, অসমোটিক প্রেসার, সেটা কিন্তু 7.8 অ্যাটমসফিয়ারিক প্রেসার। সেই জন্য আমাদের হাঁটাচলা করতে, যাতায়াত করতে কোনো অসুবিধা হয় না। ইনফ্যাক্ট যে কোনো অ্যানিম্যালসের কিন্তু ব্লাডের অসমোটিক প্রেসার অ্যাটমসফিয়ারের প্রেসারের চাইতে অনেকই বেশি। সেই জন্য কোনো অ্যানিম্যালে যাতায়াত করতে, এইসব করতে কোনো অসুবিধা হয় না। এর পিছনে এটাই কারণ। তো কিন্তু প্রেসারটা যথেষ্টই বেশি।
তাহলে আমরা কিন্তু কেস 1-এ দেখলাম যে যখন রিয়াক্ট্যান্টের মোল প্রোডাক্টের মোলের চাইতে বেশি হবে তখন প্রেসার বাড়ালে ফরওয়ার্ড রিয়াকশন হবে, আর প্রেসার কমালে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। একটা জিনিস মাথায় রাখবি, সেটা হচ্ছে আমরা কখনো ইকুইলিব্রিয়াম চাইবো না। আমি তো অ্যামোনিয়া তৈরি করতে চাইছি, তো আমার কি চাই? আমার চাই অ্যামোনিয়া যাতে বেশি বেশি তৈরি হয়, অ্যামোনিয়া প্রোডাকশনটা বাড়ে। তো আমি প্রেসার, টেম্পারেচার এইসব এমনভাবে ঠিক করবো যাতে করে আমার ফরওয়ার্ড রিয়াকশন বেশি করে হয়। এটাই গুরুত্বপূর্ণ বিষয়। কেস 2 চলে আয়, যেখানে আমরা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি না, সেখানে নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট ইজ গ্রেটার দ্যান নাম্বার অফ মোলস অফ দ্য রিয়াক্ট্যান্ট। দেখ এদিকে কত আছে 1 মোল, এদিকে কত আছে 1 + 1 2 মোলস। তাহলে যত রিয়াকশনটা ফরওয়ার্ড হবে তত কি হবে না প্রেসার ইনক্রিজ করবে। দেখ 1 মোল থেকে 2 মোল হচ্ছে, যত ফরওয়ার্ড হবে রিয়াকশনটা প্রেসারটা ইনক্রিজ করবে, কিন্তু যত ব্যাকওয়ার্ড হবে তত কিন্তু প্রেসারটা ডিক্রিজ করবে। যত ফরওয়ার্ড হবে প্রেসারটা বাড়বে, যত ব্যাকওয়ার্ড হবে প্রেসারটা ডিক্রিজ করবে। আগেরটার মতো ব্যাপার, আগেরটা জাস্ট উল্টো জিনিসটা হচ্ছে। ওখানে তো প্রোডাক্ট কম ছিল মোল, রিয়াক্ট্যান্ট বেশি ছিল, এখানে প্রোডাক্টের মোল বেশি, রিয়াক্ট্যান্টের মোল কম। তো এখন এই অবস্থায় যদি ইউ আর সিস্টেম তুমি যদি প্রেসার বাড়িয়ে দাও, তাহলে সিস্টেম চাইবে প্রেসারটা কমাতে। তাহলে তুমি প্রেসার বাড়ালে সিস্টেম কোন দিকে নিয়ে যাবে রিয়াকশনটা? বাঁ দিকে নিয়ে যাবে, ব্যাকওয়ার্ডে নিয়ে যাবে। কারণ ব্যাকওয়ার্ডে গেলে কিন্তু প্রেসার কমবে, যত ব্যাকওয়ার্ড হবে তত প্রেসারটা ডিক্রিজ করবে। সিম্পল ব্যাপার। যদি তুমি প্রেসারটা কমাও বাইরে থেকে, তাহলে সিস্টেম কি চাইবে? প্রেসারটা বাড়াতে চাইবে। যা তুমি করবে তার উল্টো জিনিসটা চাইবে। সিস্টেম প্রেসারটা বাড়াতে চাইবে মানে ফরওয়ার্ড রিয়াকশন বেশি বেশি করে হবে। তো সিম্পল ব্যাপার যে এই রকম ধরনের রিয়াকশনের ক্ষেত্রে যত তুমি প্রেসার বাড়াবে ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে, এবং যত প্রেসার কমাবে ফরওয়ার্ড রিয়াকশন হবে। হয়তো তোমার ক্লোরিন তৈরি করার দরকার, এই রিয়াকশনটাতে ইউ ওয়ান্ট টু প্রিপেয়ার ক্লোরিন, PCl5 থেকে তুমি ক্লোরিন তৈরি করতে চাও, ইউ ওয়ান্ট টু প্রিপেয়ার ক্লোরিন। তো তুমি লো প্রেসারে রাখবে না হাই প্রেসারে রাখবে? সিম্পল ব্যাপার, যে লো প্রেসারে রাখলে ফরওয়ার্ড রিয়াকশন হবে। ফরওয়ার্ড মানে ফরওয়ার্ড দিকে ক্লোরিন তৈরি হচ্ছে। তো ইন অর্ডার টু প্রিপেয়ার মোর অ্যান্ড মোর অ্যামাউন্ট অফ ক্লোরিন, বেশি বেশি ক্লোরিন তৈরি করতে গেলে তুমি কি করবে? রিয়াকশনটাকে প্রেসারটা যত পারো কম রাখবে, প্রেসারটা যত পারো লো রাখবে। প্রেসারটা লো রাখলে কি হবে? ফরওয়ার্ড রিয়াকশনটাই কিন্তু বেশি বেশি করে হবে। প্রেসারটা যত পারো কম রাখবে, এবং প্রেসারটা কম রাখলে কিন্তু ফরওয়ার্ড রিয়াকশনটাই কিন্তু তত বেশি বেশি করে হবে। এটাই আমি তোকে বললাম, এটাই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা মাথায় রাখবি। আমি তোকে এই জিনিসটা বললাম। তো এটা নিশ্চয়ই বোঝা গেছে। কোনো অসুবিধা আছে কারোর? কোনো প্রবলেম আছে? ভাই আমাকে বল একটু, কোনো সমস্যা কারোর হলে। হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে, তাই তো? আগেরটারই মতো। আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, এবারে হচ্ছে কি নাম্বার অফ মোলস অ্যান্ড নাম্বার অফ মোলস অফ দ্য রিয়াক্ট্যান্ট অ্যান্ড নাম্বার অফ মোলস অফ দ্য প্রোডাক্ট, সেটা ইকুয়াল। দেখ এদিকে 1 + 1, এদিকেও 2, আর এদিকেও 2, দুদিকেই 1। তো দুদিকেই যদি মোল একই হয়ে যায়, তাহলে ফরওয়ার্ড দিকে গেলেও প্রেসারের কোনো চেঞ্জ হবে না, ব্যাকওয়ার্ড দিকে গেলেও প্রেসারের কোনো চেঞ্জ হবে না, কারণ প্রেসার তো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস। এ কথা তো আগেই বলেছি। তাহলে এরকম ধরনের যে রিয়াকশন, সেটা কি লিখবো আমি? আনইনফ্লুয়েন্সড বাই প্রেসার। প্রেসার দিয়ে কিন্তু কোনো রকম কিন্তু তার কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। প্রেসারের কোনো ইনফ্লুয়েন্স নেই এই ধরনের রিয়াকশনের ক্ষেত্রে। প্রেসার তুমি বাড়াও চাই কমাও, যাই খুশি করো না কেন, রিয়াকশন ফরওয়ার্ড দিকেও যাবে না, ব্যাকওয়ার্ড দিকেও যাবে না, যেমন ইকুইলিব্রিয়ামে ছিল তেমনই থাকবে। এই তিনটে কেস তুই মাথায় রাখবি। তোকে একটা রিয়াকশন তুলে দিয়ে জিজ্ঞাসা করবে যে এই রিয়াকশনে প্রেসার বাড়ানো হলো, কোন দিকে যাবে বলো? এই রিয়াকশনে প্রেসার কমানো হলো। তখন তুই এই তিনটে কেসের চাইতে আলাদা কোনো কেস হবেই না।
তিনটে পসিবিলিটি হতে পারে, এর চাইতে আর কিছু হতেই পারে না। আমি তোকে পিডিএফ পাঠাবো, তুই বই পড়বি, সব জায়গায় এই তিনটে কেসের কথাই উল্লেখ থাকবে। যত রিয়াকশন এই তিনটে কেস দিয়ে এক্সপ্লেন করা যাবে। কিন্তু মাইন্ড দ্যাট প্রেশার, রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট তারা কিন্তু গেসিয়াস হতে হবে, তবেই সেই মোলগুলো ধরা যাবে। কথা বোঝার চেষ্টা কর যে আমরা ধর একটা রিয়াকশন লিখলাম, অনেক সময় ভুল হয়ে যায়। ক্যালসিয়াম কার্বনেট সলিড রিয়াকশন করে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, এইটাও সলিড, এটাও সলিড, কিন্তু এটা গ্যাস। তুই ধরবি এদিকে মোল, মোল কত ধরবি না, এটা 1 মোল ধরবি না, এটা 1 মোল ধরবি না, এটা 0 ধরবি, এটাও 0 ধরবি, এটা 1 ধরবি। কথাটা বোঝার চেষ্টা কর। যেগুলো গেসিয়াস থাকবে তাদের মোলগুলোই ধরবি, বাকি মোলগুলো ধরার দরকার নেই, কারণ তার জন্য প্রেশার হবে না। সলিড কখনো দেয়ালের গায়ে লাফিয়ে লাফিয়ে গিয়ে ধাক্কা মারে না, সলিড ধাক্কা মারবে না। গেসিয়াস রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট, যখন তুই মোল ডান দিকে বাঁ দিকে কত মোল আছে যখন তুই দেখবি, তখন কিন্তু অবশ্যই তুই কিন্তু শুধুমাত্র গেসিয়াস রিয়াক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টসের মোলগুলোই কিন্তু তুই দেখবি। অনলি কনসিডার দ্য মোলস অফ gaseous reactants and products। হ্যাঁ, বোঝা গেছে? একদম তাই, যে কোনো অসুবিধা কিছু নেই। গেসিয়াস রিয়াক্ট্যান্টস এন্ড প্রোডাক্টসের মোলের কথাটাই আমরা কনসিডার করব। সলিড লিকুইড ফিকুইড থাকতে পারে, ডোন্ট কনসিডার দ্যাট, কোনো কনসিডার করার দরকার নেই। ভুল হয়ে যাবে কিন্তু, ওই মোলগুলো ধরলে কিন্তু ভুল হয়ে যাবে, উল্টো পাল্টা হয়ে যাবে, ওই মোলগুলো ধরার দরকার নেই। বোঝা গেছে? এবারে দেখ, নো নেট এফেক্ট, এখানে নো নেট এফেক্ট, কোনো এফেক্ট নেই। প্রেশার বাড়াও বা কমাও, এই ধরনের রিয়াকশনে কিন্তু কোনো ইনফ্লুয়েন্স নেই। আচ্ছা, লিকুইডের ক্ষেত্রে ভলিউম বা কনসেন্ট্রেশন এগুলো কিন্তু প্রেশারের সাথে ইনফ্লুয়েন্স নেই। সেই জন্য আমি যে কথা আগেই বলেছি যে লিকুইড ফিকুইডের ক্ষেত্রে এখানে দেখ যে এটা সলিড আছে, এটা সলিউশনে আছে, এসব যদি থাকে তাহলে নো এফেক্ট অন সলিড অর লিকুইড reactants and product, এক্ষেত্রে কোনো ইনফ্লুয়েন্স নেই। ব্যাস, মিটে গেল। শুধু তিনটে কেস পড়লেই হয়ে যাবে, অবশ্যই গেসিয়াস। ব্যাস, এবারে হচ্ছে কিসের ইনফ্লুয়েন্স আমরা পড়বো? এক্স্যাক্টলি টেম্পারেচার। তুই একটা জিনিস মনে করার চেষ্টা কর যে আমি আগের দিনকার পড়াচ্ছিলাম যখন, তখন আমি বলেছি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা কেবলমাত্র একটা বিষয়ের সাথেই চেঞ্জ করে, সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার চেঞ্জ করলে, আমি এরকম একটা ডেটাও দেখিয়েছিলাম, তুই মনে করার চেষ্টা কর যে টেম্পারেচার চেঞ্জ করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ করে, সে কেপি হোক, কেসি হোক, যাই হোক না কেন। ইফ ইউ চেঞ্জ দ্য টেম্পারেচার, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অলসো চেঞ্জেস। কিন্তু আমি তখন এ কথা বলিনি তোকে যে টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা বাড়বে নাকি কমবে, টেম্পারেচার কমালে বাড়বে নাকি বাড়ালে কমবে, কিভাবে বাড়বে বা কমবে সেটা আমি বলিনি। এখানে একটা ভ্যালু আছে, সে ভ্যালুতে দেখা যাচ্ছে যে টেম্পারেচার যখন বাড়ানো হয়েছে ভ্যালুটা কমে গেছে। কিন্তু আমি তোকে এখন বলছি যে এটা সব ক্ষেত্রেই এরকম হবে না, রিয়াকশন টু রিয়াকশন ভ্যারি করবে। আমি তোকে ডিটেলে কথাটা বলছি, তুই ভালো করে মাথাটা ঠিক রাখ, একদম ভালো করে শোনার চেষ্টা কর আমি তোকে কি বলছি, কারণ এখানটায় অনেক স্টুডেন্টই কিন্তু গোলমাল করে, ভুল করে ফেলে, যে ব্যাপারটা হওয়া উচিত না সেটার কথা আমি তোকে বলছি। সো একটা ব্যাপার পরিষ্কার, সেটা হচ্ছে যে টেম্পারেচার যদি তুমি চেঞ্জ করো, রিয়াকশন এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টই চেঞ্জ করে যাবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুই চেঞ্জ করে যাবে। তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু
কি হবে সেটা আমরা ডিটেলে তোকে বলছি, চল দেখি। প্রথম কথা হচ্ছে যে রিয়াকশন দু রকমের টেম্পারেচার পয়েন্ট অফ ভিউ থেকে ধরা হয়। এক হচ্ছে কি এক্সোথার্মিক, আর এক হচ্ছে এন্ডোথার্মিক। দেখ এই জায়গাটা একটু তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর, একটু শোন ভালো করে, কোনো অসুবিধার কিছু নেই। এক্সোথার্মিক এক্সোথার্মিক মানে হচ্ছে হিট বেরোচ্ছে, তো সেটা কোথাও কোথাও বোঝানোর জন্য লেখা থাকে প্লাস হিট। প্লাস হিট লেখা থাকলে তুই বুঝবি যে সেটা কি এক্সোথার্মিক। আর একটা জিনিসও লেখা থাকতে পারে, সেটা হচ্ছে ডেল্টা এইচ নেগেটিভ। এই ডেল্টা এইচ মানে এনথ্যালপি, এই ভ্যালুটা দেখবি নেগেটিভ লেখা থাকবে। তুই এই জিনিসটা এখন আমার উপরে ছেড়ে দে, এটা থার্মোডাইনামিক্সের মধ্যে রয়েছে। থার্মোডাইনামিক্সের জিনিস এখানে ঢুকে রয়েছে কিছুটা জায়গায়, আমি সে কথা থার্মোডাইনামিক্সে তোকে বলবো। কিন্তু আপাতত তুই এটা জেনে রাখ যে এক্সোথার্মিক রিয়াকশন মানুষ বোঝে কি করে না, দুভাবে বোঝে। এক হচ্ছে প্লাস হিট লেখা থাকলে সে ভাববে, অথবা মাইনাস ডেল্টা এইচ ইকুয়ালস টু নেগেটিভ, যাই হোক একটা ভ্যালু দেওয়া থাকতে পারে, মাইনাস এত মাইনাস অত, মাইনাস থাকতে হবে মোট কথা, তাহলে বুঝবি যে সেটা এক্সোথার্মিক। হিট হলে প্লাস, ডেল্টা এইচ হলে মাইনাস, তবেই এক্সোথার্মিক মানে হিট লিবারেশন। ভুল যেন না হয়, হিট হলে প্লাস আর ডেল্টা এইচ বলে যদি দেওয়া থাকে তাহলে সেটা মাইনাস। কেন মাইনাস ওটা দেওয়া আছে আমি সে নিয়ে তোকে পরে বলবো, এখন অত মাথা কামাতে হবে না, আমি তোকে পরে বলবো। তুই শুধু এটুকু এম্পিরিক্যালি মনে রাখ যে ডেল্টা এইচ মাইনাস হলে এক্সোথার্মিক, প্লাস হলে এন্ডোথার্মিক। তো এক্সোথার্মিক রিয়াকশন যখন, তখন দেখ এই যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে সেখানে ডেল্টা এইচ কি দেওয়া রয়েছে না, ডেল্টা এইচ মাইনাস এক্স, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক্সোথার্মিক। ভালো কথা। তো যদি কোনো এক্সোথার্মিক রিয়াকশন হয়, এবারে আমি তোকে বলছি দেখ, যদি কোনো এক্সোথার্মিক রিয়াকশন হয়, কেসি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিক্রিজ করবে টেম্পারেচার যদি বাড়ানো যায়। আবার বলছি, যদি কোনো রিয়াকশন এক্সোথার্মিক হয়, টেম্পারেচার যদি তুই বাড়াস তাহলে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কমে যাবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা ডিক্রিজ করবে। তুই এখন কেন বলবে বেশ করবো, আমি লিখবো না, এটা জানতো আপনি না, এরকম বলতে নেই, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, আমি তোকে বোঝাচ্ছি, জিনিসটা শোন ভালো করে, তাহলে বুঝতে পারবি। সেটা হচ্ছে যে প্রথম কথাটা যেটা আমি বললাম যে কেসি ডিক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার, এই কথাটা তুই মাথায় রাখ। কেন হচ্ছে সেটা তো আমি নিশ্চয়ই তোকে বলবো, কেন হচ্ছে না হচ্ছে সেটা। কিন্তু এক্সোথার্মিক হলে টেম্পারেচার যদি তুমি বাড়াও, সেই রিয়াকশনটা কিন্তু এক্সোথার্মিক, টেম্পারেচার বাড়লে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভ্যালুটা কি হবে, কমবে। কেন কমবে না, দেখ আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখ বিষয়টা কিরকম। সেটা হচ্ছে আমি কি বলেছি না, এক্সোথার্মিক হলে আমি তোকে এই কথা বলেছি, এক্সোথার্মিক যদি হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কি হবে, কমবে টেম্পারেচার যদি বাড়াও, এই কথাটা আমি তোকে বলেছি। এবারে তুই এখানে আমি তোকে বোঝাচ্ছি, দেখ এই রিয়াকশনটা এক্সোথার্মিক রিয়াকশন, কোথা থেকে বোঝা যাচ্ছে না, এক তো লেখা থাকতে পারে এক্সোথার্মিক রিয়াকশন লেখা থাকতে পারে, যার লেখা নেই ধরে নে লেখা নেই, তো কিছু না কিছু দেওয়া থাকবে। এই দেখ ডেল্টা এইচ এর ভ্যালুটা এখানে কি আছে, এখানে নেগেটিভ দেওয়া রয়েছে, ডেল্টা এইচ এর ভ্যালুটা এখানে নেগেটিভ আছে, তো পরিষ্কার এই নেগেটিভ সাইনটা দেখেই তুই বুঝতে পারবি যেটা এক্সোথার্মিক। এই কথা তো তোকে আমি বলেই দিয়েছি, ভ্যালু যা খুশি হোক হোক দেখা দরকার, তুই নেগেটিভ সাইনটা আছে কিনা দেখ এক্সোথার্মিক। তো তার মানে নাইট্রোজেন হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া যখন তৈরি হয় তখন হিট বেরোয় ওখান থেকে, ওখানে হিট লিবারেশন হয়, ভালো কথা। তো হিট বেরোয় যখন, সবসময় ব্যাকওয়ার্ড রিয়াকশনটা কিন্তু সবসময় কি না, কোনো রিয়াকশন যদি ফরওয়ার্ড দিকে যদি এক্সোথার্মিক হয় তাহলে তার ব্যাকওয়ার্ড রিয়াকশনটা কিন্তু সবসময় কি হবে, এন্ডোথার্মিক। মানে ফরওয়ার্ড দিকে যদি হিটটা বেরোয় তাহলে ব্যাকওয়ার্ড দিকে কিন্তু হিটটা কি হয়ে যাবে,
কমে যাবে মানে ঠান্ডা হয়ে যাবে। যদি কেউ এই পাশে লিখতো, এটা ডান দিকে লেখা রয়েছে, যদি কেউ বাঁ দিকে লিখতো তাহলে সে লিখতো কি ডেল্টা ইজ ইকুয়ালস টু প্লাস 92.38 কিলোজুল পার মোল। কিন্তু ডান দিকে লেখা থাকলে তোমাকে ওইটাই লিখতে হবে, রাইট হ্যান্ড সাইডে বা লেফট হ্যান্ড সাইডে। তো এটা রাইট হ্যান্ড সাইডে লেখা আছে, কিন্তু আমি বলতে চাইছি যে ফরওয়ার্ড দিকে যত রিয়াকশনটা যাবে যদি এক্সোথার্মিক হয় তাহলে ব্যাকওয়ার্ড দিকে রিয়াকশনটা কি হবে, এন্ডোথার্মিক হবে। সিম্পল ব্যাপার। ফরওয়ার্ড দিকে এক্সোথার্মিক, ব্যাকওয়ার্ড দিকে এন্ডোথার্মিক, উল্টো দিকে রিয়াকশন এন্ডোথার্মিক। তো যদি এবারে তোকে কি বলা হয়েছে না, যদি টেম্পারেচার বাড়িয়ে দিস তাহলে ও কি চেষ্টা করবে, টেম্পারেচার বাড়িয়ে দিলে ও কি চেষ্টা করবে না, টেম্পারেচার কমাতে চেষ্টা করবে। টেম্পারেচার বাড়ালে তুই যদি বাড়িয়ে দিস, টেম্পারেচার বাড়িয়ে দিয়েছিস, ইউ তুই টেম্পারেচার বাড়িয়েছিস, সিস্টেম কি চেষ্টা করবে, সিস্টেম কি চেষ্টা করবে আমাকে বল। টেম্পারেচার কমানোর চেষ্টা করবে, যা কিছু তুই স্ট্রেস দিবি তার উল্টো। টেম্পারেচার কমাতে গেলে রিয়াকশনটা কোন দিকে যাবে বল, ফরওয়ার্ড দিকে না ব্যাকওয়ার্ড দিকে? ব্যাকওয়ার্ড দিকে যাবে, কারণ ব্যাকওয়ার্ড রিয়াকশনটাতেই তো ঠান্ডা হয়ে যায়। ব্যাকওয়ার্ডটা তো এন্ডোথার্মিক, ফরওয়ার্ডটা তো এক্সোথার্মিক। কেউ যদি বলে স্যার টেম্পারেচার বাড়ালে স্যার ফরওয়ার্ডই করবে, আমার মনে হচ্ছে এই রিয়াকশনটাতে, বাজে কথা। কারণ ফরওয়ার্ড দিকে তো এমনিতেই হিট বেরোচ্ছে, টেম্পারেচার বাড়ালে যদি ফরওয়ার্ড করে আরোই তো হিট বেড়ে যাবে, তাহলে আরো তো টেম্পারেচার বেড়ে যাবে। তুমি টেম্পারেচার বাড়িয়েছো, কমাতে চেষ্টা করবে, তখন কোন দিকে রিয়াকশনটা যাবে, তখন ব্যাকওয়ার্ড দিকে রিয়াকশনটা যাবে। তো ব্যাকওয়ার্ড দিকে রিয়াকশনটা যা মানে কেবির কথা বোঝার চেষ্টা কর, যে এই কেসি যখন বের করা হয়েছিল তখন তাতে একটা রেশিও ছিল কেবি। তো কেবি যদি তোর বেড়ে যায়, ব্যাকওয়ার্ড দিকে রিয়াকশন বাড়া মানে এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট, ব্যাকওয়ার্ড রিয়াকশন। যখন আমি ওই ল অফ মাস অ্যাকশন পড়িয়েছিলাম তখন এই রিলেশনশিপ পড়িয়েছিলাম। তো যদি কেবি বেড়ে যায় তাহলে কেসির ভ্যালুটা কি হয়ে যাবে, কেসির ভ্যালুটা অটোমেটিক্যালি কমে যাবে, কেসির ভ্যালুটা অটোমেটিক্যালি ডিক্রিজ করবে। তো আমি তো এখানে তাই বলেছিলাম যে টেম্পারেচার বাড়ালে কেসির ভ্যালুটা ডিক্রিজ করতে থাকবে। আমি আবার তোকে বলছি, ভালো করে কথাটা আমার শোন, যে একটা এক্সোথার্মিক রিয়াকশন আছে মানে সামনের দিকে হিট বেরোচ্ছে, তাহলে উল্টো দিকে কি হচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। সামনের দিকে গরম হচ্ছে, ফরওয়ার্ড দিকে গেলে গরম হবে, ব্যাকওয়ার্ড দিকে গেলে ঠান্ডা হবে, ব্যাস সিম্পল ব্যাপার। এবার তুই টেম্পারেচার বাড়িয়ে দিয়েছিস, টেম্পারেচার বাড়িয়ে দিলে কি হবে, ফরওয়ার্ড দিকে যাবে না, ফরওয়ার্ড দিকে গেলে তো আরো গরম হয়ে যাবে, ব্যাকওয়ার্ড দিকে যাবে, ঠান্ডা হয়ে যাবে। ব্যাকওয়ার্ড দিকে যাওয়া মানে কেবি ব্যাকওয়ার্ড রিয়াকশনের যে রেট কনস্ট্যান্ট সেটা বেড়ে যাবে, কেবিটা বেড়ে যাবে। এখন কেবি মানে কি, কেসি মানে হচ্ছে কেএফ বাই কেবি। কেএফ হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট আর কেবি হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট। তো কেবি যদি বেড়ে যায় অটোমেটিক্যালি কেসির ভ্যালুটা ডিক্রিজ করে যাবে, মানে আমরা লিখতে পারি এটা যে কেসি ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার। দেখ এই কথাটা বুঝতে পেরেছিস না বুঝতে পারিস? আমি তোকে সব যে ইম্পর্টেন্ট কথা তুই পরীক্ষার সময় যখন লিখবি তখন কিন্তু এইভাবেই লিখবি। তুই সব সময় তুই কিন্তু চেষ্টা করবি যে ইম্পর্টেন্ট কথাগুলো সেইগুলোই শুধু সাজিয়ে লিখতে, আর কিচ্ছু দরকার নেই, সেগুলোই পয়েন্ট ওয়াইজ লিখবি। এত বেশি কথা আমি তোকে বোঝাচ্ছি বলে এত কথা বলছি। এবার দেখ, ধর তুই টেম্পারেচার কমিয়ে দিয়েছিস, টেম্পারেচার কমালে তুই সিস্টেম কি করবে, টেম্পারেচার বাড়াতে যাবে মানে কোন দিকে যাবে, নিশ্চয়ই ফরওয়ার্ড দিকে যাবে, গরম হয়ে যাবে, ফরওয়ার্ড দিকে যাবে, ফরওয়ার্ড দিকে যাবে। ফরওয়ার্ড দিকে যাওয়া মানে কেএফ এর ভ্যালু বেড়ে যাওয়া, কেএফ এর ভ্যালু বেড়ে যাওয়া মানে কেসির ভ্যালু বাড়া। হ্যাঁ, কেএফ এর ভ্যালু বেড়ে যাওয়া মানে কেসির ভ্যালু বেড়ে যাওয়া, এবং কেসির ভ্যালু তার মানে টেম্পারেচার কমালে কেসি বাড়বে যখন টেম্পারেচার তুমি কমিয়ে দেবে। দরজাটা বন্ধ করে দিচ্ছি।
ব্যাপারটা বুঝতে পেরেছিস সবাই? টেম্পারেচার বাড়লে কেন কেসির ভ্যালু কমবে এক্সোথার্মিক রিয়াকশনে? আচ্ছা, এবারে দেখ, আমি আর একটা রিয়াকশন নিচ্ছি। এই রিয়াকশনটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক বল? এই রিয়াকশনটা endothermic. এই যে প্লাস আছে, প্লাস থাকা মানে হচ্ছে এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক রিয়াকশন এর ক্ষেত্রে কেসি বা কে ইনক্রিজ করবে, ডি ইনক্রিজ করবে। টেম্পারেচার বাড়লেও কেসিও বাড়বে, একসাথেই দুটো হবে। এক্সোথার্মিকের ক্ষেত্রে আলাদা, এন্ডোথার্মিকের ক্ষেত্রে আলাদা। কেন এরকম? ভালো করে ব্যাপারটা আরেকবার দেখে নে। এখানে কি না PCl5 থেকে PCl3 প্লাস Cl2 হচ্ছে, এটা কি এন্ডোথার্মিক রিয়াকশন। পরিষ্কার দেখা যাচ্ছে যেখানে যে ভ্যালুটা আছে সেটা কিন্তু মাইনাস লেখা নেই, প্লাস আছে, তাহলে এন্ডোথার্মিক রিয়াকশন। এখন এই রিয়াকশনে তুই টেম্পারেচার ইউ আর সিস্টেম, তুই টেম্পারেচার বাড়িয়েছিস। টেম্পারেচার বাড়ালে ও কি চাইবে না কমাতে চাইবে। তো ফরওয়ার্ড রিয়াকশনটা এন্ডোথার্মিক, ফরওয়ার্ড রিয়াকশন এন্ডোথার্মিক মানে ঠান্ডা হয়ে যাবে। তাহলে সিস্টেম কি চাইবে? ফরওয়ার্ড করতে, ফরওয়ার্ড করতে চাইবে। তো ফরওয়ার্ড করা মানে কি? মানে হচ্ছে কে এফ বেড়ে যাওয়া। এই যে কে এফ বেড়ে যাচ্ছে, কে এফ বেড়ে যাওয়া মানে কি? অটোমেটিক্যালি কেসি বেড়ে যাওয়া। তার মানে টেম্পারেচার যেই বাড়াচ্ছিস কে এফ বাড়ছে এবং কেসি বেড়ে যাচ্ছে। তুই যদি এখন টেম্পারেচার কমিয়ে দিস তাহলে এর যদি ফরওয়ার্ড রিয়াকশনটা এন্ডোথার্মিক হয় তাহলে ব্যাকওয়ার্ড দিকে রিয়াকশনটা কি হবে? এক্সোথার্মিক। ব্যাকওয়ার্ড রিয়াকশনটা এক্সোথার্মিক হবে। তো ব্যাকওয়ার্ড রিয়াকশনে যদি এক্সোথার্মিক হয়, টেম্পারেচার তুই কমিয়েছিস মানে ও চাইবে কি? ব্যাকওয়ার্ড করতে, কারণ ও গরম হতে চাইবে। ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড যদি বেশি বেশি করে হয় তাহলে তখন কেবি বাড়বে, কেবি বাড়লে কেসি কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে এখানে জেনারেল রুল তুই পেয়ে গেলি যে টেম্পারেচার বাড়ালে কেসি ডিক্রিজ করবে, সরি কেসি ইনক্রিজ করবে, টেম্পারেচার কমালে কেসি ডিক্রিজ করবে। জিস্টে আমি তোকে লিখে দিচ্ছি যে কোন রিয়াকশনের ক্ষেত্রে কিরকম হবে, দেখে নে ভালো করে, আমি তোকে পরিষ্কার বলে দিচ্ছি। সেটা হচ্ছে ফর এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশনে টেম্পারেচার বাড়ালে কে কমবে, টেম্পারেচার কমালে কে বাড়বে। ফর এন্ডোথার্মিক রিয়াকশন টেম্পারেচার বাড়ালেও কে বাড়বে, টেম্পারেচার কমালেও কে কমবে। এসব কথা আমি তোকে বোঝালাম এতক্ষণ ধরে। হ্যাঁ, বুঝতে পেরেছিস? সবাই আছে? অদ্রিজা, আত্রেয়ী, দেবাদ্রিতা, লহরী, মনিকা, পরমা, পৌলমী, শৌর্য, সুজিতা, স্বস্তিকা, দীপর্ণা। কি বলছো, কি বলছো ভাই? হ্যাঁ, স্বস্তিকা বলছে বুঝেছি। আশা করছি সবাই বুঝতে পেরেছে। তো গুড, ভেরি গুড। তো টেম্পারেচারের এফেক্টটা কিন্তু ব্যাপারটা পরিষ্কার হলো যে টেম্পারেচার বাড়ালে এরকম করে কেন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কারো ক্ষেত্রে বাড়ে, কারো ক্ষেত্রে কমে, এক্সোথার্মিক এন্ডোথার্মিক। ব্যাপারটা ক্লিয়ার করে ফেলবি একদম। কোনো যদি অসুবিধা হয় আমাকে নিশ্চয়ই পরে বলবি, আবার আমরা রিপিট ক্লাস দেবো, এমন কোনো অসুবিধা নেই। তুই তোর বাড়িতে আছিস, আমি আমার বাড়িতে আছি,
আমাদের অনলাইনে সুবিধা হচ্ছে যে প্রয়োজন হলে আমরা রাতের দিকেও রিপিট ক্লাস দিয়ে দিতে পারি, যে 1 ঘন্টা পড়িয়ে দিলাম, কি আছে 1 ঘন্টা অনেক কিছু পড়া হয়ে যাবে। তো সেই জন্য একেবারেই কিন্তু দেখ, না বুঝতে পারাটা কিন্তু কোনো অসুবিধার কিছু নেই, না বুঝতে পারাটা কোনো প্রবলেমের কিছু নেই, কিন্তু বুঝতে পারা, বুঝতে না পেরেও কিন্তু সেটাকে তুই ওরকমভাবে থাকা, সেটাই কিন্তু একটা সমস্যা, সেটা কিন্তু মনে রাখিস, সেই ব্যাপারটা কিন্তু খেয়াল করিস। তো সেই জন্য বুঝতে না পারলে কিন্তু তুই আমাকে ডেফিনেটলি বলবি। তো গেল টেম্পারেচার এর কথাটা আমি তোকে বললাম, টেম্পারেচার এফেক্টের কথা আমি তোকে বললাম। এরপর দেখ, নাইট্রোজেন হাইড্রোজেন দিয়ে বেশিরভাগ সময় পরীক্ষায় যেহেতু কোশ্চেন আসে, তাই আমরা জেনারেল রুল আর কি বলে দিচ্ছি যে যদি রিয়াকশনটা এন্ডোথার্মিক হয়, কোনো রিয়াকশন যদি এন্ডোথার্মিক হয়, তাহলে টেম্পারেচার যদি তুমি বাড়াও তাহলে ফরওয়ার্ড হবে, আর এক্সোথার্মিক হলে ব্যাকওয়ার্ড হয়ে যাবে। আর টেম্পারেচার যদি তুমি কমাও তাহলে এন্ডোথার্মিক হলে রিভার্স রিয়াকশন হবে, এবং এক্সোথার্মিক হলে ফরওয়ার্ড রিয়াকশন হবে। এই ব্যাপারটা কখন ফরওয়ার্ড হচ্ছে কখন ব্যাকওয়ার্ড হচ্ছে সবই তো আমি তোকে বুঝিয়েছি। তো এক্সোথার্মিক হলে কিন্তু টেম্পারেচার বাড়লে ব্যাকওয়ার্ড হয়ে যাবে। তো এটা এক্সোথার্মিক রিয়াকশন, টেম্পারেচার যদি তুমি বাড়াও তাহলে ব্যাকওয়ার্ড দিকে কিন্তু রিয়াকশনটা রান করবে, ব্যাকওয়ার্ড দিকে কিন্তু রিয়াকশনটা চলে যাবে। তো সিম্পল ব্যাপার, সিধিবাদ, তো কোনো অসুবিধার কিছু হওয়ার কথা নয়। তো আমরা এই বিষয়টাকে বললাম যে কিভাবে এটাকে এক্সপ্লেন করা যায়, টেম্পারেচার ব্যাপারটা বললাম। এবারে দেখ যে আমরা একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি, সেটা টেম্পারেচার রিলেটেড। ভালো করে দেখ যে এই রিয়াকশনটা হচ্ছে কি না। দেখ আমি তোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, সময় নিচ্ছি। NO2 থেকে N2O4 হচ্ছে, এটা ডেল্টা এইচ ভ্যালু নেগেটিভ আছে, মানে এক্সোথার্মিক। ফরওয়ার্ডটা এক্সোথার্মিক, মানে এইটা যেটা হচ্ছে এইটা হচ্ছে এক্সো, আর উল্টো দিকে যে আসছে এটা হচ্ছে এন্ডো। এবারে শোন, এটা হচ্ছে ব্রাউন কালার আর এটা হচ্ছে কালারলেস। এবারে বিষয়টা বোঝার চেষ্টা কর। তুই যদি টেম্পারেচার বাড়িয়ে দিস তাহলে ও কি চাইবে? ভালো করে আমার কথাটা শুন। টেম্পারেচার যদি তুই বাড়িয়ে দিস তাহলে ও কি চাইবে? না, ও চাইবে টেম্পারেচারটা কমাতে। কমানোর জন্য সে কোন দিকে যাবে? যেদিকে এন্ডো সেদিকে যাবে, মানে ব্যাকওয়ার্ড দিকে যাবে। টেম্পারেচার যদি বাড়িয়ে দিস তাহলে ব্যাকওয়ার্ড হবে। ব্যাকওয়ার্ড মানে কি? ব্যাকওয়ার্ড মানে ওখানে ব্রাউন কালার বেশি করে দেখা যাবে। ধর তুই টেম্পারেচার কমিয়েছিস, তাহলে ও কি চাইবে? রিয়াকশনটা কি চাইবে? টেম্পারেচারটা বাড়াতে চাইবে। তুই টেম্পারেচারটা কমিয়ে দিয়েছিস, টেম্পারেচারটাও কি চাইবে? বাড়াতে চাইবে। বাড়াতে চাইলে কোন দিকে যাবে? এক্সো হলে বাড়বে। তার মানে টেম্পারেচারটা তুই কমালে ও ফরওয়ার্ড দিকে যাবে। ফরওয়ার্ড দিকে কি আছে? না কালারলেস আছে। তাহলে তুই একটা জিনিস চিন্তা কর যে এই রিয়াকশনটাতে যত তুই গরম করবি তত ব্রাউন কালারটা বেশি করে দেখতে পাবি, আর যত তুই ঠান্ডা করবি তত কালারলেসের দিকে বেশি দেখতে পাবি। আর যেটা রুম টেম্পারেচার রাখতে পারিস, রুম টেম্পারেচার 8T, তত কি হবে না লাইট ব্রাউন এটা দেখতে পাবি তুই। এবারে দেখ এখানে বাঁদিকে যে এক্সপেরিমেন্টটা, যেটা ভিডিওটা রান করছে সেটা দেখ, যে 3টে টেস্ট টিউবের মধ্যে নেওয়া হয়েছে ব্রাউন কালারই রয়েছে, NO2 রয়েছে। এবারে 3টে টেস্ট টিউবের মধ্যে একটা টেস্ট টিউবকে বরফ জলে মানে ঠান্ডা করা হবে, একটা টেস্ট টিউবকে ফুটন্ত জলে,
আর একটা টেস্ট টিউবকে কিন্তু আমরা নর্মাল জলে রুম টেম্পারেচার ওয়াটারে রাখবো। তো তিনটের যে কালারের যে চেঞ্জ, সেই কালারের চেঞ্জটা কেমন হবে? দেখ, বাঁদিকেরটা ঠান্ডা জলের মধ্যে রাখা হয়েছে, মাঝখানেরটা রুম টেম্পারেচার রাখা হয়েছে, হট ওয়াটারটা ডান দিকে। তো বাঁদিকে যেটা রাখা হয়েছে ঠান্ডা করলে কি হয় না, ঠান্ডা করলে সেটা কালারলেসের দিকে চলে আসবে, গরম করলে সেটা ব্রাউনের দিকে যাবে, আর রুম টেম্পারেচার থাকলে লাইট ব্রাউন। তো এই তিনটে টেস্ট টিউবে তুই ভালো করে লক্ষ্য করে দেখ, যে এক্সপেরিমেন্টটা যেটা দেখানো হচ্ছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ফ্রিজিং মিক্সচার মানে ঠান্ডা করা হচ্ছে যেটা, সেটাতে কিন্তু ফ্রিজিং মিক্সচার ঠান্ডা করা হচ্ছে, সেটা হালকা হয়ে গেছে, কালারলেসের দিকে চলে যাচ্ছে। আর ডান দিকেরটা হট ওয়াটার যেটা, সেটা ডিপ ব্রাউনের দিকে চলে যাচ্ছে, আর মাঝখানেটা রুম টেম্পারেচারে কিন্তু দুটোর মাঝামাঝি রয়েছে। তো এখান থেকে বোঝা যায় যে টেম্পারেচার যদি তুমি চেঞ্জ করো, ইনক্রিজ ইন টেম্পারেচার, তাহলে কোন দিকে রিয়াকশন যাবে, বা টেম্পারেচার যদি কমাও তাহলে রিয়াকশনটা কোন দিকে যাবে। এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, টেম্পারেচার বাড়ালে কিন্তু উল্টো দিকে যাবে, রিভার্স দিকে যাবে, টেম্পারেচার কমালে কিন্তু ফরওয়ার্ড দিকে যাবে। তো এটাই হচ্ছে নর্মাল বিষয়, যে টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে রিয়াকশনটাকে কিভাবে চেঞ্জ করা যায়, ডিক্রিজ ইন টেম্পারেচার বা ইনক্রিজ ইন টেম্পারেচার করে কিভাবে রিয়াকশনটাকে চেঞ্জ করা যায়। এটা হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার। এবার আমরা ক্যাটালিস্টের কথা বলব। প্রথম কথা হচ্ছে ক্যাটালিস্টের ইকুইলিব্রিয়ামে কোনো ইনফ্লুয়েন্স নেই, ইকুইলিব্রিয়ামের মধ্যে তার কোনো ইনফ্লুয়েন্স নেই। ক্যাটালিস্ট যেরকম ফরওয়ার্ড রিয়াকশনকে ক্যাটালাইজ করে, সেরকম ব্যাকওয়ার্ড রিয়াকশনকেও ক্যাটালাইজ করে। ক্যাটালিস্ট হ্যাজ নো এফেক্ট অন ইকুইলিব্রিয়াম। শুধু কি হয় না, ক্যাটালিস্ট ইকুইলিব্রিয়ামটা তাড়াতাড়ি এনে দেয়, ইকুইলিব্রিয়ামটা ফাস্টার করে, কারণ ক্যাটালিস্ট ফরওয়ার্ড এবং রিভার্স রিয়াকশন দুজনকেই ইকুয়ালি ক্যাটালাইজ করে, মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুজনকেই সমানভাবে কি করে না, তাকে ফাস্ট করে। কেন বলছি, তুই গ্রাফটা দেখ, গ্রাফটা দেখলে ভালো করে বুঝতে পারবি। এইখানে আছে রিয়াক্ট্যান্ট আর এইখানে আছে প্রোডাক্ট। তো রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টে যেতে গেলে সবসময় একটা অ্যামাউন্ট অফ এনার্জি লাগে, এই হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি, বা এইটা হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি। কিছু এনার্জি ছাড়া কিন্তু হবে না। তো এই নিচে যেটা ব্লু কালারের যেটা, সেটা হচ্ছে ক্যাটালাইজ পাথওয়ে, মানে ক্যাটালিস্ট যেই দিয়েছিস এনার্জিটা কি হয়ে গেছে না, এনার্জিটা এইটুকুনি লেগেছে, মানে এই পর্যন্ত লেগেছে। কিন্তু ক্যাটালিস্ট ইউজ না করলে এই পর্যন্ত, এই বড় গ্রাফটা যেটা উপর থেকে নিচে, সেটা আনক্যাটালাইজড পাথওয়ে। তো রিয়াকশানে ধর আমি এখানটায় এঁকে দেখাচ্ছি, আবার দেখ এঁকে দেখাচ্ছি তুই যাতে ভালো করে বুঝতে পারিস। তখন তুই ক্যাটালিস্ট ইউজ করেছিস, তখন এতটা এনার্জি লাগছে, এই পরিমাণ এনার্জি লাগছে। কিন্তু যতটা ক্যাটালিস্ট যখন ইউজ করিসনি, তখন কিন্তু তার এনার্জিটা কিন্তু অনেক বেশি পরিমাণে, এতটা বেশি লাগছে। ক্যাটালিস্ট কি করে, ইএ, এখানে ইএ বা ই0 লেখা আছে, এনার্জি রিয়াকশন হওয়ার জন্য যে এনার্জিটা লাগবে, সেই এনার্জিটাকে কি করে দেয়, ডিক্রিজ করে দেয়। তো সেটা ফরওয়ার্ড রিয়াকশনের জন্যও ডিক্রিজ করে, ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্যও ডিক্রিজ করে। এরকম কোনো ব্যাপার নয় যে ফরওয়ার্ড রিয়াকশন ক্যাটালাইজ করবে, ব্যাকওয়ার্ডকে ক্যাটালাইজ করবে না, ব্যাকওয়ার্ড ক্যাটালাইজ করবে ফরওয়ার্ডকে, এরকম টাইপের কোনো ব্যাপার না। দুটো রিয়াকশনকে সমানভাবে ক্যাটালাইজ করে। সেই জন্যে কিন্তু একটা রিয়াকশন ক্যাটালিস্টে যখন থাকে, ক্যাটালিস্ট যখন ইউজ করবে তুমি, তখন রিয়াকশনের কোনো এফেক্ট থাকবে না, শুধু ইকুইলিব্রিয়ামটা তাড়াতাড়ি, ফরওয়ার্ডকে ফাস্ট করলো, ব্যাকওয়ার্ডকে ফাস্ট করলো, ইকুইলিব্রিয়ামটা তাড়াতাড়ি অ্যাটেনমেন্টটা হয়ে গেল। তো এইভাবে কোনো রিয়াকশনটাকে আমরা দেখি যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটোকে সমানভাবে ক্যাটালাইজ করতে পারে কোনো রিয়াকশন, সেটাই হচ্ছে ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি। তো আমরা ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি পর্যন্ত পড়লাম। সামান্য একটু ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম এবং ইনার্ট গ্যাসের ইনফ্লুয়েন্স বাকি আছে, খুব সামান্য, 10-15 মিনিটের ব্যাপার। অনেকের আবার এর পরে ক্লাস আছে, রেস্ট পাবে না, সেই জন্য আমি হয়তো আরও আধ ঘন্টা পড়াতে পারতাম, কিন্তু অনেকের 11টা থেকে ক্লাস আছে আমাকে বলেছে, তো সেই জন্যে পড়াচ্ছি না। আমাকে মেসেজ করবি যে কার কার নভেম্বর মাসে, মানে পুজোর পরে আর কি স্কুলের পরীক্ষা আছে এবং কি চ্যাপ্টার্স রয়েছে, আমাকে একটু মেসেজ করে পাঠাবি। নভেম্বর এবং ডিসেম্বরের মাসের মধ্যে কাদের কাদের কোন কোন চ্যাপ্টার পরীক্ষা আছে, মানে যে চ্যাপ্টার আমার এখানে পড়ানো হয়নি, যে চ্যাপ্টার পড়ানো হয়েছে সেটা মেসেজ করতে হবে না। যে চ্যাপ্টার পড়ানো হয়নি, ধরা যাক কারোর স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারটা রয়েছে, আমরা এখানে পড়াইনি, তো আমাকে মেসেজ করবি যে কবে পরীক্ষা আছে এবং কোন চ্যাপ্টার
যা এখানে পড়ানো হয়নি সেই চ্যাপ্টার আছে, সেটা আমাকে একটু মেসেজ করে দিস, গ্রুপে মেসেজ করে দিস। তো আমরা সেই অনুযায়ী পরবর্তী যে পড়াশোনাগুলো সেভাবে ঠিক করে ফেলবো। নভেম্বর এবং ডিসেম্বর মাসে যাদের পরীক্ষা আছে তাদের জন্য আগে যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়নি সেই চ্যাপ্টারগুলো আমরা দেখে দেবো। ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার মোটামুটি আমাদের হয়ে গেল, পরের দিনকার যাই পড়াবো কেন তার আগে একটু আমি ইকুইলিব্রিয়ামের সামান্য একটু অংশ আছে ওটা পড়িয়ে দেবো। আজকে এই পর্যন্ত থাকলো। এবারে নর্মাল ক্লাস যেরকম যেরকম দিনে আছে সেরকম সেরকম দিনে নর্মাল ক্লাস হবে, আর কোনো ছুটি ছাটার বিষয় নেই, ব্যাপার নেই। তো আমরা এইভাবে চলবে। আর আমাদের নিটের ক্লাসের জন্য যারা জয়েন করেছে, নিটের ক্লাস যেরকম 1 তারিখে যেরকম নভেম্বর মাসের ফার্স্ট ক্লাস, যেটা অবশ্যই যারা নিটে জয়েন করেছিস ওই ক্লাসটা জয়েন করবি, কারণ ওই ক্লাসটায় আমরা স্ট্র্যাটেজি মানে হচ্ছে কি আমরা 2 বছর ধরে যে নিটের যে পড়াশোনা হবে সেটা আমরা পুরো প্ল্যান আর কি, কারণ বোর্ডের পড়া আর নিটের পড়া আলাদা। নিটের জন্য একটা প্ল্যান প্রোগ্রামের দরকার থাকে। এখন দেখেছিস যে ডাক্তারির জন্য পরীক্ষার জন্য বিশাল কম্পিটিশন, তো সেই প্ল্যানটা পুরো টোটাল আমরা প্ল্যানটা আর কি চক আউট করবো যে কীভাবে প্ল্যানটা করতে হয়। সেজন্য সবাইকে যাদেরকে যারা জয়েন করেছিস তারা নিশ্চয়ই ওই দিনটা 1 নভেম্বর অবশ্যই থাকবি। আর বাকি বোর্ডসে যেরকম পড়া হচ্ছে সেরকম তো আমাদের পড়া চলতেই থাকবে। অবশ্যই আমাকে মেসেজ করবি যাদের সামনে সামনে পরীক্ষা আছে কিন্তু আমরা এখানে চ্যাপ্টার পড়াইনি, হয় ব্যাচে গ্রুপে পড়িয়ে দেবো, ব্যাচে যেরকম পড়াচ্ছি সেখানে পড়িয়ে দেবো, অথবা আমি আলাদা এক্সট্রা টাইম করে তার সাথে কথা বলে পড়িয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই আছে ক্লাস করার জন্য, পুজো কালকে শেষ হয়েছে তবুও সবাই ক্লাসে অ্যাটেন্ড করেছিস, ভেরি ভেরি থ্যাংকস সবাইকে। ওকে, এখানেই শেষ করছি। হ্যাঁ, Thank you, sir.